তো শুরু করার আগে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে যতটুকু পড়াবো, হ্যাঁ, আমার আপনাদের উপর জন্য মানে মানে একটা রিকোয়েস্ট থাকবে, আমি যতটুকু পড়াবো পিএম বকের ওটুকু মতো অবশ্যই করে ফেলবেন গ্যাপের মধ্যে, মানে নেক্সট ক্লাস রাখে, ঠিক আছে? তাহলে ক্লাসটা খুবই কাজে লাগবে। মানে আমার স্লাইডটা আগে দেখে নেবেন, ক্লাস করার পরে স্লাইডটা আগে দেখে নেবেন, স্লাইড দেখতে বেশি সময় লাগে না, জাস্ট চোখ বুলাই নিলেন। এরপরে আমি কতটুক পর্যন্ত পিএমবকে পড়াইছি, মানে আমার স্লাইড যতটুকু শেষ হচ্ছে পিএমবক সাথে একটু আমি বলে দেবো এত পৃষ্ঠা পর্যন্ত পড়াইছি, বা আমি যদি নাও বলি যত পৃষ্ঠা পর্যন্ত পড়াইছি ওটুক নেক্সট ক্লাসে আগে অবশ্যই পড়ে নেবেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা যখন শুরু করবো, আমরা শার্প ওই টাইমে শুরু করবো, অন্যরা জয়েন করার আগে 5-6 মিনিট আমরা ওটা নিয়ে আলোচনা করবো, যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? তাহলে ক্লাসটা খুব ইফেক্টিভ হবে। কারণ মানে আমরা যতটুকু বলতেছি এটা যদি পিএম বক পড়েন তাহলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর লিখে ফেলবেন, পিএম বক যদি হার্ড কপি থাকে তাহলে পিএম বককে দাগাবেন, লিখবেন, হাইলাইট করবেন, ঠিক আছে? পিএম বককে আসল বই, ঠিক আছে? পিএম বকটা যখন মনে হবে যে দিস ইজ দ্য বেস্ট বুক ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, তখন ইউ আর রেডি ফর দ্য এক্সাম, ঠিক আছে? এবং যখন পিএম বক করে মজা পাবেন তখন। তার আগে পর্যন্ত পিএম বক কিন্তু একটু ডিফিকাল্ট। আর আমি আমার একটা লেকচার আপনাদের সাথে দেখবো যে আমাদের excelup.com এ একটা কিন্তু ফ্রি লেকচার আছে। লেকচারটার নাম হচ্ছে, কোর্সটার নাম হচ্ছে ডিমিস্টিফাইং পিএমবক, ঠিক আছে? সো ওইটা কিন্তু ফ্রি, ওইটা একটু সিরিয়ালি একটু দেখে নেবেন, মানে পিএমবকটা কিভাবে পড়তে হবে তার একটা গাইডলাইন আছে। সো ওইটা আমার মনে হয় যে ঈদের হলিডেতে যাব আমরা, তখন আমরা সবাই দেখে নেব ওইটা। ঠিক আজকে দিবেন ভাই? ওটা ওটা তো অনলাইনে আছে, excelup.com এ আছে, জাস্ট আপনি এনরোল করলেই দেখতে পারবেন আর কি। আচ্ছা, শহীদুল ভাই জয়েন করছে তো না? শহীদুল, জি আসসালামু আলাইকুম, আমি জয়েন করেছি। আচ্ছা, আপনাকে ভিডিও আছে নাকি? না, ভিডিও আছে, জি আছে। কই আপনার চেহারা তো দেখতেছি না, আছে নাকি নেই? আমার তো মানুষই দেখতে পাই না এখন যে কোভিডে। আচ্ছা শহীদুল, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাকে। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সবার কি লিঙ্কডইনে কি আছে না, প্রোফাইল আছে? তো অনেকের প্রোফাইল খুঁজে পেলাম না লিঙ্কডইনে। মুনতাসিরের লিঙ্কডইনে প্রোফাইল দেখলাম না, জাহিদের আমি খুঁজে নিয়ে অবশ্য। সো যারা কানেক্টেড না, আমরা কানেক্ট হয়ে যাই একজনের সাথে আরেকজন, ঠিক আছে? লিঙ্কডইনে আমাকে মনোজিৎ ওনাকে বোধহয় রিকোয়েস্ট পাঠালাম একটু আগে, ইমরান ভাইকে রিকোয়েস্ট পাঠালাম, অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছি। ঠিক আছে? আর জুবকার নাইম আপনার কিন্তু লিঙ্কডইনে প্রোফাইল দেখলাম না। সো আসলে সবারই প্রোফাইল মেইনটেইন করা দরকার, কারণ চাকরি বাকরি আছে এখন তো, লিঙ্কডইনে প্রোফাইল আছে। আছে না? তাহলে খুঁজে পাই নাই, আছে। ঢুকায় ছিলেন মনে হয়, যাই হোক। হ্যাঁ হ্যাঁ আছে, আপনার লিংক দিবেন, আমি ওটাই করে নিবনি। আচ্ছা ঠিক আছে, সবাই কানেক্টেড হওয়া দরকার। অনেকে কিন্তু আজকাল অনেক অর্গানাইজেশনে কিন্তু সিভি আর চায় না, আপনার লিঙ্কডইনে প্রোফাইল দেখে আপনাকে কল করবে, এরকম দেখা যাবে কিন্তু। দ্যাটস ওয়াই লিঙ্কডইনটা সবসময় আপডেট থাকতে হবে। হ্যাঁ, ওকে, আজকে যে টপিকটা করবো আমরা, যেটা দিয়ে শুরু করবো, মনে আছে নিশ্চয়ই যে আমরা এর আগে আসলে কিছুই আগাতে পাই না, জাস্ট প্রজেক্টের 4টা প্রজেক্টের ডেফিনেশন দেখছি, তারপরে প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক দেখছি। আজকে যে টপিকসটা শুরু করবো সেটা হচ্ছে যে প্রজেক্ট কি কারণে আসলে করি আমরা তো ডে টু ডে অপারেশন করতেছি, তাই না? প্রজেক্ট কিন্তু একটা এক্সট্রা কাজ, তাই না? এক্সট্রা কাজ, এক্সট্রা টাইম, এক্সট্রা এফোর্ট এবং এক্সট্রা মানি খরচ করা। তাহলে আমরা কেন আসলে প্রজেক্ট করি সেটা একটু বোঝা দরকার আমাদের। ওয়াই প্রজেক্ট ইনিশিয়েটস। দেখেন এখানে 4টা কনটেক্সট বলা আছে, যে 4টা কনটেক্সটে যে কোনো একটা কারণে বা একাধিক কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয়, সেটা দেশের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে, আপনার পার্সোনাল প্রজেক্টের ক্ষেত্রে। সো আমরা যদি একটু দেখি প্রথমটা কি, দেখেন প্রথমটা হচ্ছে এই যে স্যাটিসফাই স্টেকহোল্ডার রিকোয়েস্ট অর নিডস। আমরা যারা ভেন্ডর বা সাপ্লায়ার এন্ডে আছি, যেমন আমার সফটওয়্যার ফার্ম আছে, সফটওয়্যার উইং আছে, তো আমরা কিন্তু ভেন্ডর যখন আমাদের কাজ মানে যখন কাজ করতে বলা হয়, আমাদের কিছু রিকোয়েস্ট আসে, রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অথবা টেন্ডারে পার্টিসিপেট করে যখন আমরা কাজ পাই, সো দ্যাট ইজ উই আর trying to satisfy our stakeholder requests or needs. So এইভাবে একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়।
সেকেন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট অর চেঞ্জ বিজনেস অর টেকনোলজিক্যাল স্ট্র্যাটেজিস, তাই না? এটা আসলে মেইন কারণ যে কারণে প্রজেক্ট একটা অর্গানাইজেশন শুরু করে, নতুন বিজনেস অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য, বিজনেস মার্কেটকে গ্র্যাব করার জন্য। সো অথবা টেকনোলজি, এই যে আমরা আজকে কি অল টেলকোজ আর ইন বাংলাদেশ ইউজিং 4G। সো যখন 4.5 বা 5G আসবে তখন কিন্তু আবার there will be new projects in all telcos. So that is known as technological strategies. And another one is number 3, create, improve or fix products. That means update of your existing product, অথবা creating new product or improving your new product, service or anything else or process. So এই কারণে কিন্তু আমরা প্রজেক্ট ইনিশিয়েট করি। আর 4 নম্বর হচ্ছে meet regulatory, legal or social requirements. আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি? meet regulatory or legal requirements এটা কি বোঝায়? এটা হচ্ছে যদি আমাকে গভর্নমেন্ট, তাই না, গভর্নমেন্ট যদি বলে, যেমন আমাদের কি হচ্ছে এবার কোথায় জানেন যে বাজেটের পরে সবার বেড়ে গেছে, তাই না? যেমন 15% যারা কার্ডটা ইউজ করেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করেন, প্রতিটা ট্রানজাকশন কিন্তু 15% ট্যাক্স দিতে হচ্ছে না এখন। তারপরে ধরেন যে টেলকো গুলা বাজেটের পরে খুবই চিল্লাচিল্লি করলো, তাই না? কারণ ওদের আরো বাড়ানো হয়েছে, তাই না? ফাইন্যান্সিয়াল আরো ট্যাক্স বা ভ্যাট একটা বাড়ানো হয়েছে। সেই জন্য কিন্তু এখন বোধহয় টোটাল 26% হয়ে গেছে, আগে বোধহয় 22 ছিল। সো গভর্নমেন্ট যখন কোনো রেগুলেশন দেয় তখন কি করতে হয়, সেটাকে কমপ্লাই করার জন্য কিন্তু আমরা অনেক ধরনের প্রজেক্ট করি, ঠিক আছে? সো সেটা হচ্ছে রেগুলেটরি অথবা লিগ্যাল রিকোয়ারমেন্টের জন্য। আর সোশ্যাল রিকোয়ারমেন্ট কি? সোশ্যাল রিকোয়ারমেন্টস মানে একটু কথা বলতে হবে আর কি। সোশ্যাল রিকোয়ারমেন্টের প্রজেক্ট হয় যেটাকে আমরা সিএসআর বলি, তাই না? রাইট। সিএসআর টাইপ প্রজেক্ট, কোন ধরনের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যেমন 999 বা এই ধরনের কিছু সার্ভিস চালু করার জন্য গভর্নমেন্টের কিছু সোশ্যাল রিকোয়ারমেন্ট থাকে আর কি, সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। দেখেন এই যে মহিলা অধিদপ্তর একটা প্রজেক্ট নিবে কোভিড এর মাঝখানে শুরু হবে মোস্ট প্রবলি। সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের জন্য আর কি, যে মেয়েদেরকে যে মানে অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে তাদেরকে বুলিং করা হয় বা বিভিন্ন কমেন্ট করা হয় বা করা হয়, এটার জন্য মেয়েটা কিভাবে সতর্ক হবে এই অ্যাওয়ারনেসের জন্য একটা প্রোগ্রাম করা হচ্ছে আর কি, সাইবার সিকিউরিটির উপরে। এবং এটা পুরো প্রোগ্রামটা রান করবে বাংলাদেশের 64টা জেলায় 64টা স্কুলকে পাইলট হিসেবে ধরে, মেয়েদের স্কুলকে। সো দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। সো এগুলো হচ্ছে সিএসআর টাইপ প্রজেক্ট আর কি, যেখানে আসলে প্রফিট আমরা দেখি না, আমরা আসলে দেখতেছি যে সোশ্যাল কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এই দেখেন তো এই 4টা আপনারা যারা প্রজেক্ট করছেন, এই 4টা কি 4টার মধ্যে পড়ে আপনাদের প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জয়ীব ভাই, একটা জিনিস এখানে, যেমন ওই ইন্টারনাল কিছু প্রসেস আমাদের আপনার গ্লোবাল কমপ্লায়েন্স মিট করার জন্য ইন্টারনাল প্রসেস করতে হয়, প্রত্যেক বছরই গ্যাপটা দেখে এবং আমরা ওটা নিয়ে কাজ করি, যদিও ওটা খুব অল্প সময় ইন্টারনালি, প্রজেক্ট টিম মেম্বার খুব ছোট থাকে, ওটাও তো আমরা মানে যেহেতু এটা প্রসেস নিয়ে কাজ হচ্ছে, এটাও তো কনসিডার অ্যাজ এ প্রজেক্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, your team's capacity building, that is also a project. So process নিয়ে কাজ করছে, that is a project. আচ্ছা, এখানে এই যে টেবিলটা, এটা কিসে? পিএম বকের টেবিল, তাই না? এই আগের ফিগারটা পিএম বকের ছিল। পিএম বকের সব টেবিলগুলো ইম্পর্টেন্ট। তো এটা খুব আসলে গুরুত্বপূর্ণ না, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে 4টা ক্রাইটেরিয়া বললাম না আমরা, 1 2 3 4, এখানে কিছু প্রজেক্টের এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? নতুন টেকনোলজির কারণে একটা ইলেকট্রনিক্স ফার্মে নতুন একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তাহলে এটা দেখেন 2টা, ওই যে আমরা আগে দেখলাম 4টা ক্যাটাগরির কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয়, তার দেখেন 2টা ক্যাটাগরির মধ্যে এটা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? আবার কম্পিটিটিভ ফোর্সেস, এখানে একটা প্রাইস lower pricing on products by a competitor results in the need to lower production cost to remain competitive. মানে এটা কিন্তু স্ট্র্যাটেজিস, তাই না? ক্রিয়েটিং বিজনেস, তার জন্য কিন্তু নাইলে কিন্তু আমার প্রোডাক্ট মার্কেট থেকে আউট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখন আমাকে আবার প্রজেক্ট নিতে হচ্ছে যে কিভাবে তারা যেহেতু প্রাইসটা কমাইলো, তাইলে হোয়াট শ্যাল আই ডু অর হোয়াট ক্যান আই ডু সো দ্যাট আই ক্যান অলসো রিডিউস মাই প্রোডাক্ট প্রাইস।
সো এটাই আর কি, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং এইটা এই চারটার মধ্যে দেখানো হচ্ছে এক বা একাধিক ক্যাটাগরিকে স্যাটিসফাই করে। সো এটাই, দিস ইজ নট ইম্পর্টেন্ট, জাস্ট বোঝার জন্য। 3 নাম্বার ইস্যুটাতে যদি একটু বুঝবে, লাইক ম্যাটেরিয়াল ইস্যু। সো এখানে বলেছে যে একটা ব্রিজ ডেভেলপ করা হয়েছে, সো এটাতে ক্র্যাক ডেভেলপ করেছে, নাও সামওয়ান নিড টু ফিক্স ইট। সো এটাকে আমরা কেন ইমপ্রুভ বা ফিক্স এ না ফেলে এটা কি সাথে রেগুলেটরি এন্ড লিগ্যালে ফেললাম? A municipal bridge develop cracks in some support members, resulting in a project to fix the problems. এখানে আসলে রেগুলারিটি না, এখানে মনে হয় সোশ্যাল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, একটা তো গভর্নমেন্ট যেহেতু সোশ্যাল রিকোয়ারমেন্টস, এটা ঠিক আছে। আর একটা কি বলছে? আরেকটা বলছে প্রোডাক্ট চেঞ্জ। হ্যাঁ, এটা প্রোডাক্ট চেঞ্জ, ইমপ্রুভ। বাট ইমপ্রুভ। প্রোডাক্ট চেঞ্জ ইমপ্রুভে তবে অ্যাগ্রিড, বাট ফ্যাক্টটা হচ্ছে যে এখানে আসলে রেগুলেটরি বা লিগ্যাল বা সোশ্যাল রিকোয়ারমেন্টটা আসলে কেন আসলো যখন আমরা এটা একটা ব্রিজের মিউনিসিপাল ব্রিজ না, এটা গভর্নমেন্টের ব্রিজ, তাই তো অবশ্যই গভর্নমেন্টের সব কাজে সোশ্যাল টাইপ। ওকে, এটা আর কোনো প্রাইভেট কোম্পানি কাজ না যে প্রফিট আছে এসব। একটা ব্রিজের সাপোর্ট মেম্বার যদি হয়ে যায়, ক্র্যাক ডাউন হয়, তাহলে তো ওখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সোশ্যাল রিকোয়ারমেন্ট হয়ে গেছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ না, আপনি ইচ্ছা করলে এটা একাধিক বা অন্য কিছু স্যাটিসফাই করলে ডাজন্ট ম্যাটার আসলে। হ্যাঁ, ওকে। সো এটা একটা ব্রড ক্যাটাগরি, যে ক্যাটাগরির মধ্যে আসলে সব প্রজেক্টগুলোই আসলে পড়ে। হ্যাঁ, সো নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট নাও অ্যানাদার ডেফিনেশন। আচ্ছা, ডেফিনেশন থেকে কিন্তু খুব কম কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে? মানে ডাইরেক্টলি ডেফিনেশন থেকে খুব কম প্রশ্ন আসে, সেজন্য আসলে মেমোরাইজেশন ইজ নট রিকোয়ার্ড, বা ডেফিনেশনটার কনসেপ্টটা বুঝতে হবে যে কি বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, ডেফিনেশন ডাইরেক্টলি প্রশ্ন আসে না। যেমন অনেক পরীক্ষায়, যেমন PS2, ITL, এইসব জায়গায় ডেফিনেশন থেকে কোশ্চেন আসে এবং অনেক সময় মিসিং ওয়ার্ড প্রশ্ন আসে। হ্যাঁ, এখানে কিন্তু এটা হবে না PMP এক্সামে, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে যে ডেফিনেশন দিয়ে কি বোঝাচ্ছে। সো হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? So let's see, project management is the application of knowledge, skills, tools and techniques to project activities to meet the project requirements. আমি একটু রিড আউট করলাম এবং কয়েকটা জিনিস এখানে একটু বলতে যাচ্ছি যে প্রজেক্ট রিকোয়ারমেন্টস মিট করার জন্য তো আমরা প্রজেক্টে বিভিন্ন কাজ করবো, তাই না? কি কি কাজ করবো সেটা আমরা এই বই দেখবো। একটা চ্যাপ্টারই আছে স্কোপ ম্যানেজমেন্ট, তারপরে শিডিউল ম্যানেজমেন্ট। সেখানে আসলে আমরা একদম দেখবো যে কিভাবে প্রজেক্টে কি কি কাজ করলে প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হবে, রিকোয়ারমেন্ট আমরা মিট করতে পারবো, সেটা নিয়ে ডিটেইল আলোচনা হবে। সো এখানে কি দেখতেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ। এই নলেজটা কোথায় পাবো? এই যে আমরা PMBOK পড়তেছি না, PMBOK ইজ দ্য কালেকশন অফ বেস্ট প্র্যাকটিসেস নলেজ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এখান থেকে কিন্তু আমরা নলেজ পাবো প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং আরো বিভিন্ন নলেজ আমরা অ্যাপ্লাই করতে পারি। স্কিলস, টুলস এন্ড টেকনিক। PMBOK-এ আমরা বলছিলাম যে 132টা বা 135টা হবে, আমি একটু চেক করবো। 132টা টুল আছে, টুল অ্যান্ড টেকনিক, কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন প্রসেস অ্যাক্টিভিটি ভালো মতো করতে হবে, এফিশিয়েন্টলি করতে হবে। সো সেই টুলস এবং টেকনিক গুলো কিন্তু আমরা PMBOK-এ আলোচনা করবো। সো PMBOK কিন্তু পুরাটাই প্রজেক্ট ম্যানেজমেন্টের বই, তাই না? সো উইল learn lot of techniques, tools, knowledge from this book which we can apply in our projects, right? আচ্ছা, এখন একটু বলেন যে স্কিলস, what is the difference between knowledge and skill? শহীদুর ভাই বলেন দেখি, এটা নলেজ এবং স্কিলের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার, নলেজ এন্ড স্কিল, নলেজ তো জানা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান থাকা, আর স্কিল তো কাজ করার পরে যে একটা দক্ষতা আসে সেটাকেই স্কিল বলে। এক্সপেরিয়েন্স। আচ্ছা, এখন দেখেন এক্সপেরিয়েন্স। এখানে কি আপনি কি সাঁতার পারেন? জি, পারি। আচ্ছা, ফাইন। এখন দেখেন, কেউ যদি সাঁতারের বই সারাদিন পড়ে যে সাঁতার এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, একদম পুরো বই মুখস্থ, তারপর ওকে যদি পানিতে নামায় দেন, ও কি সাঁতার পারবে? না, সাঁতার পারবে না। হ্যাঁ, তার মানে নলেজ দিয়ে কিন্তু হবে না ওখানে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্কিল। নলেজের অ্যাপ্লিকেশন অফ নলেজ, যে আপনি ঠিকমতো নলেজটাকে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে স্কিল, ঠিক আছে? তো শুধু জানলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা ওইরকম যে আমরা অনেক কিছু জানি কিন্তু অলরেডি, এবং এখানে কোর্স থেকে আমরা অনেক কিছু জানবো, বাট যতক্ষণ পর্যন্ত we cannot turn this knowledge into skill, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের প্রজেক্টের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না, তাই না? So we have to focus on that. Okay.
এরপরে একটা স্লাইড আছে, এটা আমি আসলে ওইভাবে বলবো না, পড়ানোর কিছু নেই, জাস্ট আপনি একটু রিড আউট করে নেবেন যে যদি আমরা ইফেক্টিভলি প্রজেক্ট ম্যানেজ করি তাহলে আসলে কি কি আমাদের হেল্প হবে। আমরা এই কথাই বলতেছি ক্লাসের শুরু থেকে যে আমরা পিএমবক করলে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো মতো শিখলে কি কি লাভ হবে। এবং আমি তো খুব বলছিলাম যে মানে আমরা এই যে 12% টাকা নষ্ট হয়ে যায় পার ডলারে 12% নষ্ট হয়ে যায়, ওয়েস্টেজ হয়ে যায় ডিউ টু প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ঠিক মতো অ্যাপ্লাই না করার কারণে। সো এটা আর বলার অপেক্ষা রাখে না যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমরা শিখি এবং অ্যাপ্লাই করতে পারি তাহলে আসলে কি কি বেনিফিট হবে। সো দিস আর দ্য বেনিফিটস। সো আমি একটু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ঠিকমতো অ্যাপ্লাই না করি তাহলে হোয়াট হ্যাপেন্স, দেখা তো এগুলো সব আমরা পরিচিত কিনা, মিস ডেডলাইনস, cost overruns, rework, poor quality, uncontrolled expansion of the project. বাংলাদেশে তো আর এটা বলার কোনো অপেক্ষা নেই, আমরা এটা সবকিছুর সাথে পরিচিত। Lost reputation, unsatisfied stakeholders, right? Right. So ultimately যে অবজেক্টিভকে মিট করার জন্য we have initiated the project, that objective cannot be met. So আমরা এখন থেকে কি ওথ নেই যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্টে করি না কেন আমরা যাতে বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারি এবং মানে মিসইউজ না করি কোনো কিছু। এবার আমরা নতুন একটা ডেফিনিশনে আসবো, প্রজেক্ট প্রোগ্রাম এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটা একটু ভালো মতো বুঝতে হবে কারণ এই জিনিসটা এই কয়েকটা টার্ম থ্রুআউট দ্য পিএমবক উইল সি ফ্রিকোয়েন্টলি। সো এটা আমি একটু ছোট করি, একটু আমি স্ক্রিন শেয়ার করি হোয়াইট বোর্ডে। আচ্ছা, আমরা প্রজেক্ট মানে তো বুঝতেছি তাই না, প্রজেক্টের ডেফিনিশন অলরেডি আমরা পড়ছি যে একটা ইউনিক প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করার জন্য তৈরি করার জন্য আমরা এন্ডিভিউর দিই তাই না, সেটা হচ্ছে প্রজেক্ট। সো প্রজেক্ট আমরা যদি এখানে মাঝখানে প্রোগ্রাম লিখি পিআর জি লিখলাম শুধু, সো একটা প্রোগ্রামের আন্ডারে একাধিক প্রজেক্ট থাকে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, ঠিক আছে। আর একটা পোর্টফোলিওর আন্ডারে একাধিক প্রোগ্রাম থাকে। খুব সিম্পল আমি বলতেছি। সো একটা প্রজেক্ট আমরা কেন করি, কোনো ইউনিক প্রোডাক্ট সার্ভিস তৈরি করার জন্য, একাধিক প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করার জন্য। সো একটা প্রোগ্রামের আন্ডারে একাধিক প্রজেক্টস থাকে, আবার একটা পোর্টফোলিওর আন্ডারে একাধিক প্রোগ্রাম থাকে, ঠিক আছে। এই প্রোগ্রামের আন্ডারে হয়তো আবার অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রোগ্রামের আন্ডারে আবার অনেকগুলো প্রজেক্ট আছে। সো খুবই সিম্পলিস্টিক ভাবে যদি আমরা বলি তাহলে কালেকশন অফ প্রোগ্রাম হচ্ছে প্রজেক্ট আর কালেকশন অফ প্রোগ্রামস হচ্ছে পোর্টফোলিও। তার মানে পোর্টফোলিও সবার টপে থাকে, তারপরে প্রোগ্রামস, তারপর হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন। এখন আমি যদি আরেকটু ভিতরে যাই, প্রোগ্রাম হচ্ছে আমরা সেই সমস্ত প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের আন্ডারে করি যে প্রজেক্টগুলো আলাদা আলাদা করলে সেই টোটাল বেনিফিটটা পাওয়া যায় না, একসাথে করলে টোটাল বেনিফিট পাওয়া যায়। যেমন আমরা একটা যদি স্যাটেলাইটের প্রোগ্রাম করি, স্যাটেলাইট একটা প্রজেক্ট নেই, যেটাতে স্যাটেলাইট তৈরি করা একটা প্রজেক্ট, স্যাটেলাইটের ডিজাইন করা একটা প্রজেক্ট হতে পারে, আর স্যাটেলাইটটা লঞ্চ করা এটা আরেকটা প্রজেক্ট হতে পারে। সেই তিনটা প্রজেক্ট যদি একসাথে না হয় তাহলে কিন্তু স্যাটেলাইট যে প্রোগ্রামটা সেটা কিন্তু রেজাল্টের মানে অবজেক্টিভ মিট করতে পারবে না। সো যে সমস্ত প্রজেক্ট কোরিলেটেড সেই সমস্ত প্রজেক্টগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে প্রোগ্রামের আন্ডারে করি। আর পোর্টফোলিও হচ্ছে আমরা কোন একটা দেশের বা কোন একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক অবজেক্টকে মিট করার জন্য আমরা প্রোগ্রাম রিলেটেড প্রোগ্রাম এবং পোর্টফোলিওকে একটা বান্ডেল করি, সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। একটা ছোট এক্সাম্পল দেই, ধরেন এই যে আমরা সবচেয়ে এখন পরিচিত বাংলাদেশ, সেটা হচ্ছে যেটা আমরা সবসময় বলতেছি ডিজিটাল বাংলাদেশ, রাইট? সো ডিজিটাল বাংলাদেশ ইজ এ পোর্টফোলিও অফ বাংলাদেশ গভর্নমেন্ট, ডিজিটাল বাংলাদেশ। এই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এই যে লাস্ট কয়েক বছর ধরে নানান ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে। তার মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। 2 নম্বর হচ্ছে গভর্নমেন্টের সমস্ত যেটা আমরা বলছি ই গভর্নেন্স প্রজেক্টের থ্রুতে মানে ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য সমস্ত কিছুকে মানে অনেক কিছু অলরেডি কিন্তু কি হচ্ছে অটোমেটেড হয়ে গেছে, যেমন আমাদের পাসপোর্ট সিস্টেম, ই পাসপোর্ট, এরকম অনেক কিছু কিন্তু। সো এটা কিন্তু আলাদা প্রোগ্রাম যেখানে আমরা গভর্নমেন্টের বিভিন্ন জিনিসগুলোকে অটোমেট করার চেষ্টা করতেছি। আরেকটা ধরনের একটা প্রোগ্রাম চলতেছে যেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং
capacity building of say government public service holders. এখন দেখেন ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে আবার কি হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে যে আমাদের কি, যেমন ফাইবার অপটিক, হ্যাঁ পুরো দেশব্যাপী ফাইবার অপটিক কানেকশন দেওয়া। সো দিস ইজ এ প্রজেক্ট। তার কি আসলে ইনফ্রাস্ট্রাকচারকে আপডেট করা। তারপর ধরেন যে আমাদের যে ব্যান্ডউইথ ছিল, যেটা আমাদের কানেক্টেড হচ্ছে সাবমেরিন ক্যাবেলের সাথে, সেই ব্যান্ডউইথকে বাড়ানো বা আরেকটা ব্যাকবোন তৈরি করা। সো দ্যাট ইজ অ্যানাদার প্রজেক্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি হেল্পিং টু অ্যাচিভ দ্য ইনফ্রাস্ট্রাকচার। আর এই সবগুলো মিলে আসলে কি করতেছে, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন বা পোর্টফোলিও আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা নিয়ে আসছিল, তো সেই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু এভরিথিং ইজ ওয়ার্কিং, তাই না, কাজ করতেছে। সো এইটা হচ্ছে আপনার পোর্টফোলিওর এক্সাম্পল। সো পোর্টফোলিও থেকে প্রোগ্রাম হয়, প্রোগ্রাম থেকে প্রজেক্ট হয়। সো আমরা যদি একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, একটা অর্গানাইজেশন কিন্তু প্রতি বছর, আমরা যেটা প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রতি বছর কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিক অবজেক্টিভ নেয় যে আমাদের এই বছর এই দুইটা অবজেক্টিভ। কি অবজেক্টিভ? যেমন হয়তো নিল যে আমাদের প্রফিট মার্জিন 2% বাড়াবো, ঠিক আছে। এই যে স্ট্র্যাটেজি অবজেক্টিভ, এইটাকে মিট করার জন্য পোর্টফোলিও ডিসাইড করে যে আমাদের কি কি প্রোগ্রাম নিতে হবে, কি কি প্রজেক্ট করতে হবে, তাহলে আসলে আমি 2% বছর শেষে 2% প্রফিটের মার্জিন যেটা টার্গেট, যেটা সেটা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টের মধ্যে রিলেশনটা। সো এখন আমি যাচ্ছি প্রেজেন্টেশনে যাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে না? সবাই স্ক্রিন পাচ্ছে আমার? আচ্ছা, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যদি এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা থেকে একটা মানে প্রশ্ন পরীক্ষা পেতে পারে। এখানে দেখেন, দেখেন এখানে কি প্রজেক্ট দেখতেছি, প্রজেক্ট 1 থেকে 9, তাই না? সো এই যে একটা প্রোগ্রাম এ, এর আন্ডারে কয়টা প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা? প্রজেক্ট 2 আর প্রজেক্ট 3। আর একটা প্রোগ্রামের আন্ডারে এটা কি, এটা প্রোগ্রাম B1, তার মানে একটা সাব প্রোগ্রাম, ঠিক আছে। হতে পারে না একটা বড় প্রোগ্রাম, যেমন ইউএনডিপি একটা প্রোগ্রাম দিছে, ধরেন পভার্টি এলিভেশন। সো দ্যাট ইজ এ হিউজ প্রজেক্ট, ধরেন 2 বছরের 20 বছরের একটা প্রোগ্রাম। সো সেই প্রোগ্রামের আন্ডারে কিন্তু অনেক সাব প্রোগ্রাম থাকতে পারে। সো সেরকম ফর এক্সাম্পল, তো মনে রাখতে হবে প্রোগ্রামের আন্ডারে সাব প্রোগ্রাম থাকতে পারে, আবার পোর্টফোলিওর আন্ডারে সাব পোর্টফোলিও থাকতে পারে, ঠিক আছে। আবার প্রজেক্টের আন্ডারে কিন্তু সাব প্রজেক্ট থাকতে পারে। আমরা অনেক সময় প্রজেক্টের আন্ডারে কিন্তু আরো ছোট ছোট সাব প্রজেক্ট করি। তো সাব প্রজেক্টে এখানে ফিগারে দেওয়া নেই, কিন্তু হতে পারে কিন্তু। সো দেখেন এখানে কি একটা প্রোগ্রামের আন্ডারে 2টা প্রজেক্ট, আবার এই প্রোগ্রামের আন্ডারে 3টা প্রজেক্ট, তার মধ্যে 2টা আবার একটা সাব প্রোগ্রামের আন্ডারে। আবার এই পোর্টফোলিওর আন্ডারে একটা সাব পোর্টফোলিও, এই পোর্টফোলিওর আন্ডারে একটা প্রজেক্ট দেখতেছি ডাইরেক্টলি, কোনো প্রোগ্রাম নাই, ডাইরেক্টলি একটা প্রজেক্ট। কেন? কারণ এই প্রজেক্টটা আসলে কোরিলেটেড না, কোনো প্রোগ্রামের সাথে কোরিলেটেড না। আমি বলছিলাম যে কোরিলেটেড বা কোঅর্ডিনেটেড প্রজেক্ট হতে হবে, সেটা না। কিন্তু এই 3টা, এই 2টা আবার হচ্ছে এই প্রোগ্রামের সাথে কোরিলেটেড। সো এই প্রজেক্ট 8 এবং 9 কে আমরা একটা প্রোগ্রামের আন্ডারে রাখছি। আর একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রজেক্টের সাথে কি কোনো অপারেশন আছে? অপারেশন আলাদা জিনিস, ডে টু ডে অ্যাক্টিভিটিস। কিন্তু একটা পোর্টফোলিওর সাথে বা একটা প্রোগ্রামের সাথে কিন্তু অপারেশন থাকতে পারে। তার মানে ওই প্রোগ্রামের অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য কিছু কাজ করতে হবে, যেটা আসলে এই অপারেশন মানে কোনো প্রজেক্টে ফেলা যায় না, ডে টু ডে একটা কাজের মতো। এটার জন্য কোনো প্রজেক্ট ফর্মুলেশনের দরকার নেই, জাস্ট আমরা কাজ করলেই হয়ে যাবে কিছু। সো তখন আসলে এটাকে আমরা প্রজেক্ট না বলে এটাকে আমরা অপারেশনই বলতেছি। সো আবার এই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য একটা অপারেশন থাকতে পারে। সো আমরা এখান থেকে কি বুঝলাম, যে প্রজেক্টের মধ্যে কোনো অপারেশন থাকবে না, কিন্তু একটা প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকতে পারে যেমন, তেমনি আবার অপারেশন থাকতে পারে। আর পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম থাকতে পারে, সাব পোর্টফোলিও থাকতে পারে এবং অপারেশনও থাকতে পারে। বুঝতে পারছি? আরেকটা প্রজেক্ট 1 ডিরেক্ট পোর্টফোলিওর আন্ডারে। হ্যাঁ, ডিরেক্ট পোর্টফোলিওর আন্ডারে। এটাও কারণ এটা কোনো কি প্রোগ্রামের প্রোগ্রামের ভিতর নাই আছে। তাহলে প্রোগ্রামে যেটাই আনবো সেটাই অ্যালাইনমেন্ট থাকতে হবে, আপনার অ্যাজ এ কালেক্টিভ একটা অ্যাচিভমেন্ট থাকতে হবে। হ্যাঁ, রাইট। ওটা ছাড়া আসলে প্রোগ্রামের অবজেক্টিভ মিট হবে না, তখন আমরা আসলে কালেক্টিভলি করব, ঠিক আছে। ওকে, সো আমি একটু ক্লিয়ার হতে পারছি না একটু। হ্যালো, হ্যাঁ আমি এই এটা আপনার প্রজেক্ট 1 পুরো ইয়ার স্ট্রাকচারটা পুরো ক্লিয়ার, আপনি কালেক্টেড না হলে সেটা কি প্রজেক্ট
পোর্টফোলিওর মধ্যে চলে যেতে পারে, মানে আমি কখন এটা আইডেন্টিফাই বুঝতে পারবো এটা না আসলে প্রজেক্ট থাকবে, মানে স্ট্র্যাটেজি পোর্টফোলিওর মধ্যে থাকবে কখন, আসলে কোন সময় এটাকে আচ্ছা নিজের প্রোগ্রামের আচ্ছা, মধ্যে আমরা প্রথমেই যেটা আমাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে, যখন আমরা এই ফিগারটা ইন্টারপ্রেট করব তখন কিন্তু ইন্টারপ্রেট করতে হবে টপ টু ডাউন। বুঝতে পারছি? আমরা যারা কর্পোরেটে জব করি আমরা ওদের জানি যে আগামী বছরে কি কি প্রজেক্ট হবে তার প্ল্যান কবে নেই, আমরা আগামী বছর নেই না এই বছর নেই। এই বছর হ্যাঁ, আমরা ধরেন আগামী বছরে যে প্রজেক্টগুলো করব তার স্ট্র্যাটেজি, কোন কোন প্রজেক্ট নেপ করব, ডিসিশনটা আমরা নেই হচ্ছে আগে। জি মানে নরমালি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের মধ্যে আমরা আসলে ডিসাইড করি। দেখবেন যে যারা এক্সিকিউটিভ লেভেলে থাকে তারা মানে দেখা যায় অফিসেও করে না এটা, নরমালি বাইরে গিয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো করে এবং তারা এখানে 3-4 দিন একদম পুরো সবকিছু থেকে আলাদা হয়ে চিন্তা ভাবনা করে যে হোয়াট শ্যাল উই ডু। সো তখনই কিন্তু স্ট্র্যাটেজি সেট হয় টপ থেকে, যে আমরা এই আমাদের স্ট্র্যাটেজি, যে আমাদের ধরেন টেলকো একটা রবি বলতেছে যে আমরা এইবার এই বছর আরো 10 লক্ষ কাস্টমার বাড়াবো। সো এটা একটা স্ট্র্যাটেজি সেট হবে। এখন সেই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য পোর্টফোলিও সেট করা হয়। যে আমরা পোর্টফোলিও সেট মানে কি, পোর্টফোলিও সেট মানে হচ্ছে কি কি প্রোগ্রাম করা হবে এবং কি কি প্রজেক্ট করা হবে, কি কি অপারেশন করা হবে টু অ্যাচিভ দ্যাট গোল, স্ট্র্যাটেজিক গোল টপ থেকে। সো এখন পোর্টফোলিও ডিসাইড করলো যে আমাদের প্রোগ্রাম এ, বি এবং পোর্টফোলিও সাব পোর্টফোলিও একটা করতে হবে এ। ঠিক আছে? উপর থেকে কিন্তু আসতেছে, নিচ থেকে না কিন্তু। তারপরে সেই প্রোগ্রামের আন্ডারে এখন দেখলাম যে এই প্রোগ্রামটা অ্যাচিভ করার জন্য আসলে আমাদের এরকম এই 2টা প্রজেক্ট করতে হবে, আর আরেকটা প্রজেক্ট করতে হবে যেটা আসলে পোর্টফোলিও মানে 2% মানে 10 লাখ কাস্টমার বাড়ানোর জন্য লাগবে, কিন্তু এটা আসলে কোনোভাবে এই 2টার সাথে রিলেটেড না বা অন্য কোনো প্রজেক্টের সাথে রিলেটেড না। সো এটা ডাইরেক্টলি এই পোর্টফোলিওর সাথে কানেক্টেড। বুঝতে পারছেন কামরুল? জি আচ্ছা, এই তো এইভাবে কিন্তু টপ ডাউন, কিন্তু এটা কিন্তু বটম আপ না, টপ থেকে এটা আসবে। তারা এই এখানে একটু দেখেন, এখানে ছোট করে সুন্দর ভাবে লেখা আছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। যারা পোর্টফোলিও ম্যানেজ করে তার মানে কি, এরা আসলে এক্সিকিউটিভ লেভেলে, টপ লেভেলে। হ্যাঁ, পোর্টফোলিও ম্যানেজারদের কাজ কি, ফোকাসেস অন রাইট প্রোগ্রামস এন্ড প্রজেক্টস টু অ্যাচিভ দ্য স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। আর আমরা যে প্রোগ্রাম এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কে করে? প্রজেক্ট ম্যানেজার কিন্তু সব একটা প্রজেক্ট ম্যানেজার থাকে যার দায়িত্বে প্রজেক্টটা থাকে। প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোকাস অন ডুইং প্রোগ্রামস এন্ড প্রজেক্টস দ্য রাইট ওয়ে। ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজার দায়িত্ব কি, যে আমি যে প্রজেক্টটা করতেছি ওটা যাতে ঠিক মতো হয়। আর পোর্টফোলিওদের কাজ কি, যাতে রাইট প্রোগ্রাম এবং প্রজেক্টটা সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ ভালোভাবে করে কোনো লাভ নাই। একটা ভুল প্রজেক্ট নিলাম, এটা ভালোভাবে করে কি আমার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ মিট করতে পারবো? পারবো না। এই জন্য জুনিয়র লোকজন কিন্তু এখানে থাকবে মিড এবং জুনিয়র লোকজন, আর এখানে থাকবে কারা? আমরা যারা সি লেভেলের লোকজন বলি। হ্যাঁ মানে সি লেভেলে, হ্যাঁ, যারা আসলে ভিশনারি ম্যানেজমেন্ট, হ্যাঁ, যারা আসলে অনেক দূর দেখতে পায়। সো তাদের ফোকাস থাকবে আমার অর্গানাইজেশন কিভাবে 5 বছর পরে অন্য একটা লেভেলে চলে যাবে বা নেক্সট ইয়ারে এরকম একটা সিচুয়েশনে যাবে। আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট কি করে? পঞ্চবার্ষিক পরিকল্পনা করে না? এটা কিন্তু সেম টাইম তারা কিন্তু এই যে 5 বছর আগে থেকে ভিজুয়ালাইজ করতেছে যে হোয়াট শ্যাল উই ডু উইদিন দিস নেক্সট 5 ইয়ার্স, এবং সেইটা কিন্তু ওখানে থাকে। সেইটা থেকে কিন্তু বিভিন্ন প্রজেক্ট পাস হতে থাকে। এরপরে যে প্ল্যানিং কমিশন বিভিন্ন প্রজেক্ট পাস করে, প্রতি মঙ্গলবার বোধহয় একনাকের মিটিং বসে, যেখানে আসলে একটা সার্টেন অ্যামাউন্টেড আছে, যে অ্যামাউন্টেডটা হলে প্রাইম মিনিস্টারের এবং আপনার ক্যাবিনেট মিনিস্ট্রিতে প্রতি মঙ্গলবারে মিটিং হয়, সোমবার অথবা মঙ্গলবার হবে। আচ্ছা, সেই মিটিং রুমে একটা বাণী লেখা আছে, বুঝছেন? বাণীটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে মিটিং ফর রেজাল্টস, খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা মিটিং করি মানে মিটিং শুড বি ফর রেজাল্টস, এমনি মিটিং এর জন্য যাতে মিটিং করা না হয়, আউটপুট আসে জানা। হ্যাঁ। সো যাই হোক, এইভাবে আসলে এটা কাজ করে। হ্যাঁ, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টস। আচ্ছা, এখন দেখেন এই যে লাস্টের এটা একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে এটা কোথায় হচ্ছে আসলে, পুরো কাহিনীটা কোথায় হচ্ছে? একটা দেশে হচ্ছে বা একটা দেশে যাচ্ছি না আমরা, একটা কর্পোরেটে হচ্ছে, একটা অর্গানাইজেশনে হচ্ছে। তাহলে এটার মধ্যে কি সব রিসোর্স কাজ করতেছে না? শেয়ার রিসোর্স এন্ড স্টেকহোল্ডার্স, যারা হয়তো এক বা একাধিক প্রজেক্টে ইনভলভ, ঠিক না? সেই জন্য বলা হচ্ছে শেয়ার রিসোর্স এন্ড স্টেকহোল্ডার্স। ওই অর্গানাইজেশনে যত এমপ্লয়ি আছে তারাই তো বিভিন্ন প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিওতে এবং অপারেশনে কাজ করে। ওকে, তো ভাই ছোট একটা কোশ্চেন, যেমন আমরা স্যাম্পল পোর্টফোলিওতে
প্রোগ্রামের মধ্যে পোর্টফোলিও এ চলে আসছে, মানে ওই ইয়াতে। এখন আমি এটা কখন আসলে আইডেন্টিফাই করবো? কি ক্লাস সি লেভেলের যারা আছে, মানে কর্পোরেট কালচার যারা ফলো করে, মানে যারা, তারা কি আইডেন্টিফাই করে পোর্টফোলিও এ পরের ইয়েতে তারা শুধু এই এটা প্রজেক্ট ডাইরেক্ট প্রজেক্ট 7টা হ্যান্ডেল করবে, এরকে তারা আইডেন্টিফাই করবে না আসলে এটা স্ট্রাকচারটা ফলো করবে? এটা আচ্ছা, এটা স্ট্রাকচার ফলো আসলে করবে এটা। হ্যাঁ, এটা আসলে ওনারা ডিসাইড করবে যে এই জিনিস করবো আমরা, আমাদের পোর্টফোলিও এইটা, তাদেরকে হেল্প করবে। আসলে যদি আমরা এখনো পড়ি না, সেকেন্ড চ্যাপ্টারে বোধহয় পড়বো পিএমও অফিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। হ্যাঁ, যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কোনো অর্গানাইজেশনে থাকে, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোকে সেট করা, পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট, কোনটা অপারেশন হবে, কোনটা প্রজেক্ট হবে, তারা করবে। এবং পিএমও অফিসের যে হেড থাকে, তাকে আসলে সেও একজন সি লেভেলের আসলে এক্সিকিউটিভ। না, তার মানে ভাই এটা হতে পারে না, যেমন পোর্টফোলিও এই আসছে যেখানে, হ্যাঁ, এখানে পোর্টফোলিও নাও থাকতে পারে, শুধু প্রোগ্রাম এপি দিয়ে পোর্টফোলিও রেখে এর মধ্যে করতে পারে, সেটা তো সেটা হতে পারে। এটা তো স্যাম্পল। তাহলে তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাহলে পোর্টফোলিও এর স্যাম্পল পোর্টফোলিও যেটা ডাইরেক্ট প্রজেক্ট, যেটা প্রজেক্ট 1 এর সাথে কানেক্টেড, যেটা বললাম, হ্যাঁ, মানে যে তাহলে তার স্ট্রাকচার অনুযায়ী সেই যেভাবে সাথে সেবা হবে, মানে কোনো রুলস না, তাহলে এটা মানে না আমাকে এভাবে ফলো করতে হবে না। পিএমবক কোনো রুলস দিতে যায় না, তাহলে তো কাজ করতে পারবে না। পিএমবক হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড যেটা ইউ ক্যান মোল্ড ইট অ্যাজ ইউ নিড। হ্যাঁ, যেরকম লাগবে সেভাবে আপনি মোল্ড করতে পারবেন। এটা জাস্ট ফরম্যাট। আচ্ছা, এখানে প্রোগ্রামের ডেফিনেশন আরো ক্লিয়ারলি আছে, আমি আর এখানে সময় দেব না, অলরেডি উই হ্যাভ ডিসকাস মোর, মানে লট অফ ডিসকাশন হ্যাজ অলরেডি ডান। সো দেখেন একটা এক্সাম্পল আছে, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, যে 3টা প্রজেক্টের কম্বিনেশন হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। একটা ছাড়া কিন্তু আরেকটা হবে না। সো দ্যাটস ওয়াই উই কম্বাইন্ড ইন এ প্রোগ্রাম। সো দিস এক্সাম্পল ইজ টেকেন ফ্রম পিএমবক। আচ্ছা, পিএমবক বলতেছি না আমি, পিএমবক, এটা আসলে মানে উচ্চারণ হওয়ার কথা পিমবক, PIMBOK, ঠিক আছে, পিমবক। আচ্ছা, এখানে পোর্টফোলিওর একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি মাঝখানে রাখছি পোর্টফোলিও, ঠিক আছে, যে ইনক্রিজিং কাস্টমার বেস। আর এই যে বড় বড় আমরা সার্কেল দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এক একটা প্রোগ্রাম, আর একটা প্রোগ্রামের আন্ডারে আমি জাস্ট 2টা প্রজেক্টের এক্সাম্পল ছোট সার্কেল দিয়ে দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এইবার এটা এই টেবিল দেখতে পাচ্ছেন এটা? সো দিস ইজ এ ইম্পর্টেন্ট টেবিল, কিন্তু খুব মহা ইম্পর্টেন্ট এরকম না, ইম্পর্টেন্ট টেবিল। এটা আসলে আমরা তো ডেফিনেশন বুঝতে পারছি না, প্রোগ্রাম, প্রজেক্ট এবং পোর্টফোলিও। সো এখানে দেখেন, প্রথমে এই টেবিলটা আসলে পড়তে হবে আপনাকে লেফট থেকে রাইটে। হ্যাঁ, সো এখানে ডেফিনেশন আছে, যে প্রজেক্টের ডেফিনেশন কি আমরা অলরেডি ডেফিনেশন করছি, প্রোগ্রামের ডেফিনেশন কি, যে গ্রুপ রিলেটেড প্রজেক্টস, সাবসিডিয়ারি প্রোগ্রামস এন্ড প্রোগ্রাম অ্যাক্টিভিটিস সব মিলে হচ্ছে প্রোগ্রাম। এবং পোর্টফোলিও হচ্ছে কালেকশন অফ প্রজেক্টস, প্রোগ্রামস, সাবসিডিয়ারি পোর্টফোলিও and operations managed as a group to achieve strategic objective. আচ্ছা, এইটা একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। পোর্টফোলিও কিসের সাথে ট্যাগ থাকে? অর্গানাইজেশনের বা দেশের স্ট্র্যাটেজিক অবজেক্টিভের সাথে। এটা কিন্তু একদম মাথায় ঢুকায় নেন। পোর্টফোলিও ইজ কানেক্টেড উইথ অর্গানাইজেশনাল অর কান্ট্রিজ স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন স্কোপে। আমি রিড আউট করবো না, যেটা আমি বলবো সেটা হচ্ছে স্কোপ কি, ছোট স্কোপ নিয়ে কাজ করে। প্রজেক্ট ছোট স্কোপ নিয়ে কাজ করে, প্রোগ্রাম তার চেয়ে অনেক বড় স্কোপ নিয়ে কাজ করে, আর পোর্টফোলিও এর চেয়ে আরো বড় স্কোপ নিয়ে কাজ করে, এমন স্কোপ নিয়ে কাজ করে যেটা অর্গানাইজেশনের চেহারা পাল্টে দিতে পারে, বা যে ডিসিশনটার কারণে অর্গানাইজেশন ফেল করতে পারে বা সাকসেসফুল হতে পারে। দেশের ক্ষেত্রে তাই, চেঞ্জ, প্রজেক্ট ছোট চেঞ্জ নিয়ে কাজ করে, প্রোগ্রাম আরো বড় চেঞ্জ নিয়ে কাজ করে, আর পোর্টফোলিও এমন ধরনের চেঞ্জ নিয়ে কাজ করে যেটা কোম্পানিকে চেঞ্জ করে ফেলতে পারে, ঠিক আছে? দেখেন যে সিটি সেল তো ব্যান্ডউইথ কিনে নেয় না, লাস্ট যখন ব্যান্ডউইথের জন্য লাইসেন্স ইয়া করা হলো, সবাই জানি না বাংলাদেশে, যদিও সিটি সেল ফার্স্ট কামার ছিল মার্কেটে টেলিকমে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু এখন মার্কেট আউট। সো তাদের চেঞ্জ বা তাদের ডিসিশনের কারণে কিন্তু পুরো দেয়ার মানে আউট ফ্রম দ্য মার্কেট। প্ল্যানিং, আচ্ছা, প্রজেক্টের প্ল্যানিং ছোট হবে না, প্রোগ্রামের কি তার চেয়ে বড় হবে, আর পোর্টফোলিও কি হবে, আরো বড় হবে, যেটা আসলে পুরো দেশের একটা ভবিষ্যৎ চিন্তা করবে। যে পঞ্চবার্ষিক পরিকল্পনা বই দেখছেন? পঞ্চবার্ষিক পরিকল্পনা বই যে রিলিজ হয়, সেটা কি কেউ পড়ছেন, দেখছেন? দ্যাট ইজ এ হিউজ বুক, না? 500 পেজের কিন্তু একটা বই।
আচ্ছা, এরপরে ম্যানেজমেন্ট, প্রজেক্টের ম্যানেজমেন্ট ছোট, যেহেতু আমরা একটা প্রোডাক্ট বা প্রজেক্টের অবজেক্টিভ মিট করার জন্য কাজ করতেছি। প্রোগ্রাম কিন্তু আরো অনেক বড়, আর পোর্টফোলিও আরো বড়। মনিটরিং কি হবে? প্রোগ্রামের মনিটরিং অনেক বড় প্রজেক্টের চেয়ে, আর পোর্টফোলিও আরো বড়। সাকসেস, প্রজেক্টের সাকসেস এবং তার ইম্প্যাক্টটা কি হবে? ছোট হবে। প্রোগ্রামের সাকসেস এবং ইম্প্যাক্ট বা বেনিফিট আরো বড় হবে। আর পোর্টফোলিওর সাকসেস কি হবে? পুরো অর্গানাইজেশনকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে বা দেশকেই ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে। সেই যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলতেছি, বাংলাদেশের ক্ষেত্রে এই ডিসিশনটা কি খারাপ ছিল না ভালো ছিল? ডেফিনেটলি ভালো। ভালো ছিল। দ্যাট ইজ এ হিউজ ডিসিশন। মানে এই যে ডিজিটাল বাংলাদেশ শব্দটা ইউজ করতেছি আমরা মনে হয় অনেক দেশের চেয়ে আমরা অনেক আগায় বোধ এই শব্দটা ইউজ করছি, ডিজিটাল বাংলাদেশ। সো দিস ইজ এ গ্রেট মানে মুভমেন্ট, তাই না? এবং এটার কারণে কিন্তু হচ্ছে, এবং আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতেছি সেটা কি হচ্ছে? আর তার মধ্যে আইটি কিন্তু বিশাল একটা করতেছে। শুধু একটা জিনিস, ওই কিছু প্রজেক্ট আছে খুব ক্রিটিক্যাল মেম্বার, যেমন প্রজেক্ট ম্যানেজারই জিনিসটা, সেই ওই ডিপার্টমেন্টটা জানে, সেই ডিপার্টমেন্টটা হোল্ড করে এবং তাকে কাজটা করতে হচ্ছে, মানে সেই ওনার প্রজেক্টের এবং তাকে করসপন্ডিং সবার সাথে, স্টেক হোল্ডারের সাথে শেয়ার করে কাজ করতে হচ্ছে, সেই রিপোর্ট করতেছে। সে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাজ পার ডেফিনেশন অনুযায়ী তো একাই একজন কাজ করতে পারে না, বাট অ্যাজ এ অর্গানাইজেশন স্ট্রাকচার অনুযায়ী আসলে আমাকে অনেক সময় একাই করতে হয়। তো এইগুলো তো আমাকে আমি, দিস ইজ এ প্রজেক্ট, ডেফিনেশন ওয়াইজ ইজ এ প্রজেক্ট, বাট অ্যাজ এ আপনার যদি টিম মেম্বার বলেন ইজ লাইক ওয়ান আর টু। সো এই ক্ষেত্রে গুলো কি আমরা ডিফাইন কিভাবে করবো? ইট ইজ এ প্রজেক্ট অলসো, রাইট? মানে কোনো লিমিট ইয়ে নাই তো, কনস্ট্রেন্ট নাই। এই যে এরকম স্ট্রাকচার যে সব অর্গানাইজেশনে আছে এটা কিন্তু নাই, আমরা পড়তেছি, মানে এটা তো একটা স্ট্যান্ডার্ড। না, আমি এই স্ট্রাকচারের কথা বলতেছি না, আমি এমনি এটা থেকে আলাদা, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো ডিপেন্ড করতেছে আপনার স্ট্রাকচার অনুযায়ী। তো কিছু প্রজেক্ট আছে একেবারে যে এইরকম টিম মেম্বার ছোট, সো আমি যদি ওই পার পিএমআই ডেফিনেশন অনুযায়ী যাই, আমি যদি প্রেজেন্ট করি আমার প্রজেক্ট, এটা তো আমি প্রেজেন্ট করতে পারবো, রাইট? এটা থেকে আসলে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো মুভিং নেক্সট স্লাইড। আচ্ছা, এটা অপারেশন এবং প্রজেক্ট, এটার কিন্তু একটা সেকশন আছে পিএমবকে, খুবই ছোট সেকশন। এটা কি আর কোনো আর আমাদের পার্থক্য বোঝার অপেক্ষা আছে যে অপারেশন কাকে বলে, প্রজেক্ট কাকে বলে? আমরা এটা ক্লিয়ার, তাই না? অপারেশন হচ্ছে অনগোয়িং প্রসেস। সেম একটা গার্মেন্টসে কাজ হচ্ছে না যে প্রতিদিন একই টাইপের টি শার্ট বানাচ্ছে, হাজার হাজার টি শার্ট বা লক্ষ লক্ষ টি শার্ট বানানো হচ্ছে। সো রিপিটিটিভ প্রোডাক্ট তৈরি করতেছি আমরা, সেম প্রোডাক্ট তৈরি করতেছি। এগুলো অ্যাক্টিভিটি বলতেছি। সো দিস আর অ্যাকচুয়ালি অপারেশন। আর প্রজেক্টে আমরা অলরেডি ক্লিয়ার যে প্রজেক্ট কাকে বলে, সো দ্যাট ইজ ফুললি ক্লিয়ার। এখানে একটা ছোট এক্সাম্পল আছে, দেখেন তো এটা একটু বুঝতে পারতেছি কিনা। প্রজেক্টস ক্যান ইন্টারসেক্ট উইথ অপারেশন এট ভেরিয়াস পয়েন্টস ডিউরিং দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। এটা কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম, ওই যে তাজমহলের যে আমি এক্সাম্পল দিচ্ছিলাম, তাই না? প্রোডাক্ট লাইফ সাইকেলের সাথে কি হয়, প্রজেক্ট মাঝে মাঝে ইন্টারসেক্ট করে প্রোডাক্টটাকে আপগ্রেড করার জন্য বা ভার্সন চেঞ্জ করার জন্য বা নতুন কি কম্পোনেন্ট অ্যাড করার জন্য। সো দিস ইজ অলসো ট্রু ফর অপারেশন, তাই না? এই যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা একটা ব্যাংক, তারা কি প্রজেক্ট করে নাকি করে না, যে খালি অপারেশনে করে তারা? করেন। হ্যাঁ, অলওয়েজ দে আর ডুইং প্রজেক্টস। এই যে এখন এমএফএস, তাই না? ফাইন্যান্সিয়াল যে সিস্টেম, সবাইকে ফিনটেক যেটা আমরা বলতেছি, ফিনটেক। তো সবাই কিন্তু এখন ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আসছে, প্রতিটা ব্যাংক। যারা নিয়ে আসছে না, পিছিয়ে পড়ছে, তারা কিন্তু এখন প্রসেসে দে আর লুজার। মানে বিকাশ এবং এত বিজনেস করে ফেলছে, তো তারা কিন্তু অনেক পরে চলে আসছে মার্কেটে। এর মধ্যে মানে বিকাশ কিন্তু পুরো মার্কেটটাকে কি করে ফেলছে, গ্রাফ করে ফেলছে। ফাইন্যান্সিয়াল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি আমরা বলি, সবাই ভাবে যে বিকাশই বোধহয় ফাইন্যান্সিয়াল সার্ভিস। পরে যারা আসছে তারা কিন্তু এখনো মানে তৈরি করতে পারছে না মার্কেটটা, এবং গভর্নমেন্টের নগদ, তাই না? সো অপারেশনের সাথে প্রজেক্ট মাঝে মাঝে ইন্টারসেক্ট করে অপারেশনকে আরো চেঞ্জ করার জন্য, আপডেট করার জন্য, ইমপ্লিমেন্টের জন্য। ওকে, আচ্ছা, এটা এই সেকশনে আসার আগে এটা খুবই একটা ইন্টারেস্টিং তার আগে আমি একটু আপনাদেরকে ছোট্ট একটা কাজ দেব। সবাই আছেন তো না? সবার ওয়ার্ক বুকটা কি বের করতে পারবেন? ওয়ার্ক বুকটা আমারটা আমি একটু বের করি।
ওয়ার্কবুকটা একটা ওপেন করেন তো ল্যাপটপে। ওয়ার্কবুকটা কিন্তু ইয়াতেও শেয়ার করা আছে, আপনাদের যে ফোল্ডারটা আমি দিচ্ছি ওখানেও আছে কিন্তু। আমার ওয়ার্কবুকটা দেখা যাচ্ছে? জি। আমি এই ওয়ার্কবুকটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা একটু গ্রুপ ওয়ার্কে যাব আজকে। আচ্ছা, ওয়ার্কবুকটা 140 পেজের। এখানে আমি অনেক অংশই আপনাদের ক্লাসে পড়াবো আর কি, বা গ্রুপ ওয়ার্ক করাবো বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করাবো। তো এখানে কথাগুলো খুব, এই যে এখানে দেখেন পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে নলেজের উপরে। হ্যাঁ, নলেজের উপরে আসে মানে কি? মানে হচ্ছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে যেটা পড়ছি সেটা কিন্তু কি জানার উপরে, যা পড়ছেন তার উপরেই আপনার পরীক্ষায় প্রশ্ন আসে। এর পরিমাণ কিন্তু খুব কম আসে নলেজ। যে প্রশ্নটা বেশি আসে সেই হচ্ছে এই দুইটা, অ্যাপ্লিকেশন ইন সিচুয়েশনস। প্রতিটা প্রশ্নের সিচুয়েশনাল প্রশ্ন হবে মোস্টলি। সেই সিচুয়েশনাল প্রশ্নে আপনাকে আনসার করতে হবে যে আপনি পিএমবকে যে নলেজটা পাইছেন বা টুলস টেকনিক শিখছেন সেটা এই সিচুয়েশনে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আবার কোন কোন প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট, আরেকটা প্রশ্নে আরেক ধরনের প্রশ্ন যেটা আরেকটু টাফ, সেটা আসবে অ্যানালাইসিস বেসড ইন দ্য সিচুয়েশন। আপনি জানেন যে দেখবেন যে 4টা প্রশ্নের উত্তরেই অপশনেই ঠিক আছে, কিন্তু আসলে আপনাকে দিতে হবে হুইচ ওয়ান ইজ বেস্ট এবং কার উপরে, এই সিচুয়েশনের উপরে বেস করে। সো নরমালি পিএমবকে পিএমপি এক্সামে এই 3 ধরনের 3 ক্যাটাগরি বোর্ড আকারে কোশ্চেন আসে। তার মধ্যে নলেজের উপর সবচেয়ে কম আর এই দুটোর উপর মোস্টলি কোশ্চেন আসে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আসলে দেখেন একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, জি, হ্যাঁ, সবাই একটু কথা বলবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে আর একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিল দুটো নিয়ে পরে আমি কথা বলবো। আর পরের পেজে আমরা, এটা দরকার নাই, এটা আপনারা যদি পরীক্ষা দেন সব মার্কশিট। এটা পেজ নম্বর 7-এ দেখেন, পেজ নম্বর 7। পেজ নম্বর 7-এ কয়টা আছে? 1 থেকে 17টা অঙ্কের ফর্মুলা আছে, ম্যাথ ফর্মুলা। মানে পিএমবকে বা পিএমপি এক্সামে যত ম্যাথ আসে সবগুলো ফর্মুলাই এক পেজের মধ্যে আছে। ওকে, তো দিস পেজ ক্যান বি হ্যান্ডি ফর ইউ। সো এর প্রতিটা ম্যাথ আমরা করব, ক্লাসে করব। হ্যাঁ, আর এটাও একটা ম্যাথের অংশ, পেজ নম্বর 8-এ। এটা আমি আলোচনা করব যখন কস্ট চ্যাপ্টার পড়াবো, তখন আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে এই যে পেজ নম্বর 9, সবাই ওপেন করছেন তো না? পেজ নম্বর 9, হ্যাঁ, এক্সারসাইজ, রাইট, পেজ নম্বর 9। ওকে, আচ্ছা, এই পেজ নম্বর 9-এ আমি যেটা হবে, আমরা এখন একটু ব্রেকআউট রুমে যাব। সবাই কি ব্রেকআউট রুম ইউজ করছেন? ব্রেকআউট রুম জুমের? আমরা এখানে কয়জন আছি আজকে? বোধহয় 12 জন আছি। সো দেখি অবস্থা। আপনাদের কাজটা আমি আগে বলি। এই যে এই পেজটা একটু পড়বেন। হ্যাঁ, এই যে এক্সারসাইজ 1, হ্যাঁ পেজ 9, এটা করবেন। এই যে এটা করার পরে এখানে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এবং আমরা তো প্রজেক্টের ডেফিনেশন জানি। একটা কাজ শুধু করতে হবে, সেটা হচ্ছে যে সবাই মিলে ডিসকাস করবেন। হ্যাঁ, কি ডিসকাস করতে হবে? আপনার একজন মানে একটা প্রজেক্টের আমরা মনে হয় আজকে দুইটা গ্রুপে ভাগ করবো, যেহেতু মানুষজন 2-3 জন জয়েন করেনি। সো আপনি আপনারা প্রজেক্ট করছেন, প্রজেক্টের নাম দিবেন এবং প্রজেক্টের আউটপুট কি ছিল বা আউটকাম কি ছিল বা ডেলিভারেবল কি ছিল প্রজেক্ট থেকে। এখানে এক্সাম্পল আছে, যদি বুঝতে অসুবিধা হয় এখানে একটু দেখে নেবেন। আর এর সাথে আরেকটা জিনিস লিখতে হবে, যে এটা ওই যে 4টা ক্যাটাগরি আজকে সকালে মানে শুরুতে আলোচনা করলাম না, 4টা ক্যাটাগরি যে কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয়, ওই 4টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা একটু এখানে কাগজে লিখবেন। সবাইকে বুঝতে পারছি? এইটা পড়ে আপনাদের এক একজনের একটা প্রজেক্টের নাম লিখবেন কাগজের মধ্যে। আপনি কোন প্রজেক্টে কাজ করছেন, সেটার আউটপুট কি ছিল বা ডেলিভারেবল কি তৈরি করছিলেন আপনি, এবং ওই প্রজেক্টের কোন ক্যাটাগরি, ওই যে 4টা ক্যাটাগরি বললাম আমরা, সেই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে হয়েছে, এটা কি
নতুন প্রোডাক্ট তৈরি বা ইমপ্রুভ করা, নাকি ফিক্স করা, নাকি এটা কোনো সিএসআর প্রজেক্ট করছেন, ঠিক আছে, নাকি কোনো লিগাল প্রজেক্ট করছেন, এরকম আর কি। আর তারপরে এই প্রজেক্টের বাজেট কত ছিল, এই 4টা ইনফরমেশন সবাই ডিসকাস করে আলোচনা করে লিখবেন একটা কাগজে। তারপর আমি একজনের কাছ থেকে শুনবো, একজনকে ডিসাইড করবেন যে কে আসলে আপনাদের স্পিকার হবে। তো উনি আমাদের বলবেন যে কোন কোন প্রজেক্ট কে লিখলো। বুঝতে পারছি? ওকে, সো আমি কিন্তু সবাইকে দেখেন এখানে সবাই বলতে সেম ইমেইল অ্যাড্রেস ইউজ না করার কারণে দেখি যে ইয়া পাওয়া যায় না আসলে। আচ্ছা, আমি কিন্তু ভাই দেখতেছি একটা মানে শেডেড ব্ল্যাকবোর্ড আসতেছে, এটা আবার ওভারল্যাপ করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখনই যাবেন, এখনই আমি আপনার কাছে একটা ইয়া যাবে আর কি, অপশন যাবে, আপনারা জয়েন করবেন ক্লিক করে, ঠিক আছে? হ্যাঁ, সো সবাই কিন্তু 4 মিনিটের জন্য ওখানে জয়েন করেন, করে নিজেরা ডিসকাস করবেন। আচ্ছা হয়েছে না সবার? তাইলে হয়ে গেছে নাকি? আচ্ছা তাইলে বলেন। শুরুই ছিল মাত্র, শুরুর মাঝখানে টাইনা নিয়ে আসছে। তাই না, ওটা তো 4 মিনিট পরে ক্লোজ হয়েছে আর কি। আচ্ছা তাইলে এই গ্রুপে কি একটা গ্রুপে বলেন একজন স্পিকার কে? হ্যাঁ চপল দা বলো, লিখছে অথবা মুনতাসির ভাই চলে যান। হ্যাঁ আমি বলি, যেহেতু প্রজেক্টটা আমারটাই ইয়ে করা। চপল ভাই এখানে হ্যাঁ শিওর। আচ্ছা ভাইয়া, আমাদের গ্রুপের মধ্যে আই কুড কভার অনলি আমারটা কভার করতে পেরেছিলাম, যেখানে আমাদের আমি যে একটা প্রজেক্টের সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, দ্যাট ওয়াজ আস্ট্রোয়েন প্রজেক্ট, যেটা গভর্নমেন্টের একটা বিগ প্রজেক্ট বলা যায়, যেটা ডিসপ্লেস পিপলদের জন্য বাসস্থান তৈরি করা ইন দ্য কোস্টাল এরিয়াস লাইক পটুয়াখালী আর বরগুনা, সাতক্ষীরা, দ্যাট পার্ট। তো আমি ডাইরেক্টলি ইনভলভ ছিলাম এরকম একটা প্রজেক্টে, যেখানে বাজেট ছিল নিয়ার অ্যাবাউট 20 crore মতো, এবং we had to make up 200 semi-pakka houses for the displaced people. তো এই প্রজেক্টটা নিয়ে আমরা কভার করেছিলাম, এবং এখানে আমরা যে ইনিশিয়েশন যেটা ছিল 4টা ইনিশিয়েশন ক্যাটাগরির মধ্যে আমরা এটাকে ফেলেছিলাম মিট রেগুলেটরি, লিগাল আর সোশ্যাল রিকোয়ারমেন্টস এর আমরা এটা ফেলেছি, এবং আউটপুটটা ছিল ভাইয়া উই কুড মেক আপ 200 সেমি পাকা বিল্ডিংস। semi-pakka buildings. Okay. All right. So excellent, huh? Well done, this group. Now এখন অন্য গ্রুপের কি অবস্থা? জাহিদ শুরু করেছিল, বাট আমারটা আমি মোটামুটি বলেছিলাম। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের পেইন্ট বিজনেসের ক্ষেত্রে 2012 সালে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম, দ্যাট ইজ হ্যাম্পেল পেইন্ট। বাংলাদেশে আসলে কিছু স্পেশালাইজড পেইন্ট দরকার হতো, যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব ছিল না, এবং উই ডিডন্ট হ্যাভ দ্যাট টেকনোলজি। তো আমরা আরেকটা কোম্পানিতে জয়েন করে ওদের প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছিলাম। তো এই প্রজেক্টের নাম ছিল হ্যাম্পেল ইম্পোর্টেড প্রোডাক্টস, আর এই ডেলিভারেবল ছিল স্পেশালিটি প্রোডাক্টস। আর এটা আপনি যদি এই কোন ইয়েতে পড়ে, 4টা ক্যাটাগরির কোন ইয়েতে পড়ে, তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্টস, কারণ এখানে আসলে ইম্পোর্ট করেই নিয়ে আসতে হচ্ছে, এবং এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যেহেতু ছিল না, শুধু ক্রিয়েশন অফ প্রোডাক্ট হিসাবেই এটাকে আইডেন্টিফাই করলাম। এন্ড এটার বাজেট আসলে আমাকে এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে এটাকে অপারেট করতে হয়েছিল। আই ডিডন্ট গেট এনি স্পেশাল বাজেট ফর দ্যাট ওয়ান, বাট এটার 2 ইয়ার্স এর ভিতরে ডেলিভারেবল ছিল 5 কোটি টাকা। মানে কি বেনিফিট অ্যাচিভ করছেন? 5 কোটি টাকা ইয়ারলি টার্নওভার ছিল। ওকে, সো নাইস। আচ্ছা সবাই কি প্রজেক্টের নাম বুঝতো না? মনোজিৎ শীল, আপনার প্রজেক্টের নাম কি ছিল, নাকি একজনই করছেন খালি? জাহিদ ভাই মাত্র শুরু করতে পারছিলেন, ইমরান ভাই শেষ করছিলেন, আমি বলতে পারি নাই তখন। জাহিদ ভাই কি মনে হয় বলেন? তো আমি যে প্রজেক্টটা নিয়ে বলছিলাম, এটা মেইনলি বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্টের নাম হচ্ছে ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেকশন সিস্টেম, কোড নেম হচ্ছে ক্রসিস আমরা বলি। সো ILIS প্রজেক্ট বলে বাংলাদেশে। সো ইট ওয়াজ আ বিগ রেঞ্জ অফ ICT প্রজেক্ট ইনিশিয়ালি। সো ডেলিভারেবলস ছিল মেইনলি যারা ল এনফোর্সমেন্টে কাজ করে বাংলাদেশে, তাদের জন্য ইন্টারসেপশন ক্যাপাবিলিটি গ্রো করা, লিগাল ইন্টারসেপশন ক্যাপাবিলিটি। সো
এর আরো অনেকগুলি পার্ট ছিল, বাট মানে এট আ ভিশন এটা ছিল হচ্ছে লফুল ইন্টারসেপশন ক্যাপাবিলিটি গ্রো করা। তো প্রজেক্টের পারপাস যদি আমি বলি, আমার মনে হয় যে এটা হচ্ছে নতুন কিছু, ক্রিয়েট আ নিউ প্রোডাক্ট অর টেকনোলজি অ্যান্ড আপগ্রেড অফ ইমপ্রুভমেন্ট, এটাও ছিল কিছুটা, অ্যান্ড রেগুলেটরি অ্যান্ড লিগাল সোশ্যাল ইম্প্যাক্টও ছিল এখানে। অ্যান্ড টোটাল বাজেট হচ্ছে $68 মিলিয়ন। কত ইউএস ডলার? 68 মিলিয়ন। 68 মিলিয়ন। সো ইউএস প্রজেক্ট না? ওকে, তাহলে আমরা আচ্ছা। সো আসলে গত ক্লাসে আমি যখন বলতেছিলাম যে আমাদের আসলে যারা প্রজেক্ট ম্যানেজ করছে মাইন্ডসেটটা এটা করতে হবে যে বড় প্রজেক্টের, এটা বড় প্রজেক্ট মাথায় রাখেন, মানে এরকম আবার কেউ হতাশ হয়ে যায় না আমি তো আসলে 10 মিলিয়ন বা 1 বিলিয়ন ডলার প্রজেক্ট করি নাই। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, মাইন্ডসেটটা করা আর কি। মানে প্রশ্ন যদি আপনি যেটা ছোট প্রজেক্ট করছেন ওই মাইন্ডসেট রাখলে অনেক সময় ভুল হয়ে যাবে, কিন্তু করেন নাই এই জন্য যে বোঝা যাবে না এরকম না, মাইন্ডসেটটা একটু ওপেন রাখতে হবে আর কি, ঠিক আছে? আর আমরা তো কি বাংলাদেশ লোকজন তো সব কি নবাব টাইপ নাকি, নবাব জমিদার, মানে আমাদের কিছু দায়িত্ব আমরা সবার অ্যাপ্রোচটা এরকম যে আমরা আমাদের সবাই জমিদারই আছে আর কি, এমনি ফান করলাম আর কি। সো যাই হোক, তাহলে আমরা এখন জাস্ট 5-6 মিনিট একটা ব্রেকে যাই, ঠিক আছে? আমরা জাস্ট 9:30 আবার জয়েন করবো 9:15। ওকে, সো একটু হাঁটা চলা। যদি রেজা ভাই যদি 10টায় শেষ করেন, ব্রেক না দিলেও মনে হয় আমরা কন্টিনিউ করে ফেললে ভালো হতো। দেখেন এটা জানি না সবার কি অবস্থা, একটা ব্রেক একটু ওকে, এটা কিছু না, 1-5 মিনিট জাস্ট একটু হাঁটা চলে করে আসেন, সমস্যা একটু দরকার আছে। এটা হাত টাত না মুভ করার দরকার আছে। হ্যাঁ, একটু করো। সফল কোথায় কাজ করেন? আচ্ছা ভাই, আমি আপাতত আমার প্রজেক্ট কিছু নাই, আমি কন্ট্রাক্টে কাজ করি। আমি ছিলাম কেপিএমজি তে, আইবিএম এ, আমার লাস্ট প্রজেক্ট আইবিএম এর সাথে ছিল আর কি। ওকে, তোমরা আইটি সেক্টরে? আইটি সেক্টরে, জি। কতদিন হচ্ছে কাজ করছেন আপনি? আমার অলমোস্ট 9 ইয়ার্স এর মতো। 9 ইয়ার্স। জাহিদ, আপনি কোথায় কাজ করছেন? ভাই আমি একটা ইউএস এর অর্গানাইজেশনের হয়ে কাজ করছি, মেইনলি ইয়ানা টেকনোলজিস লিমিটেড, সিলিকন ভ্যালি কোম্পানি। বেসিক্যালি প্রজেক্ট সাইডে আমি বেশি দিন না, 4 ইয়ার্স ম্যাক্সিমাম। এর আগে কোথায় ছিলেন, মানে কোন সেক্টরে ছিলেন? আমি এর আগে সার্ভ করেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড টেলিকমিউনিকেশনস এর পার্ট। আমি আইজিডব্লিউ তে ছিলাম ইনিশিয়ালি অন দ্য মার্কেটিং সাইড। আচ্ছা, সিস্টেম সেল করতেন তাই তো? আইটির লোকজনই তো আমাদের এখানে বেশি। বাংলাদেশ কনসেপ্টে আসলে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানেই কিছুটা সফটওয়্যার বা কিছুটা আইসিটি ডেভেলপমেন্ট, এর বাইরে আসলে স্কোপটা খুবই কম। আমাদের এখানে আসলে হলো কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি দেখতেছি এই ওই উপরের ম্যানেজারিয়াল পজিশনে যেতে গেলেই প্রজেক্ট ম্যানেজমেন্টটা ওরা চাচ্ছে আর কি। তো আমার ওই 2-3টা অপরচুনিটি ছিল, they couldn't consider me because of I don't have the project PMP experience. মানে আমার PMP experience, project management experience, but PMP related কোনো ওই টাইপের কিছু নাই। প্রফেশনাল একটা ডিগ্রি থাকলে, জি, লেটস সে অন্য বাইরের যারা এমপ্লয়ার আছে ওরা তো অনেক কিছু চেনে না। রাইট। আপনি কোথায় পড়াশোনা করছেন ওই ইনস্টিটিউশনকে চেনে না, বাট পিএমপি কে চেনে। এটা একটা ভালো ইন্টারন্যাশনাল কোর্সগুলো করার ভালো পার্ট হচ্ছে। বাট বাংলাদেশে আসলে পিএমপি করে স্কোপটা অত বেশি না, মানে না, ইটস ম্যানেজমেন্ট। কিন্তু আপনি যতই যা বলেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ম্যানেজমেন্টটা শিখছেন, একটা হোলিস্টিক ভিউ পাচ্ছেন, যে পোর্টফোলিওটা দেখতেছে, তাই না? দেন প্রোগ্রাম, দেন হচ্ছে প্রজেক্ট। সো এটা আসলে বেসিক্যালি আজকে না লাগুক, একটা সময় ডেফিনেটলি লাগবে। বাট কারেন্টলি আমার মনে হয় বাংলাদেশে এখন গভর্নমেন্ট থেকে শুরু করে সব অর্গানাইজেশনই প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ক্রলিং স্টেজে আছে, কেউ এখনো বেবিও হতে পারেনি। করছে, কাজ করছে, বাট ওরকম হয়তো সিস্টেমেটিক মেথডিক্যাল ওয়েতে করছে না। ঠিক আছে, আমরা শুরু করি না ইমরান ভাই? জি, শিওর। আচ্ছা, সো ঠিক আছে, আমরা আচ্ছা আমার ইয়া দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ, ছবি হ্যাঁ,
আচ্ছা, pmi.org ওয়েবসাইট দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ, সবাই আসলে যারা, একটা তো হচ্ছে পেইড মেম্বারশিপ আর একটা জাস্ট রেজিস্টারও করতে পারবেন। তো যারা করেননি আমার মনে হয় আজকে কালকের মধ্যে রেজিস্টার করে ফেলেন, তাহলে আসলে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল আর কি। ওকে, আচ্ছা, এখানে এই যে যারা পরীক্ষা টরীক্ষা নিয়ে বিভিন্ন ডিটেল পাবেন এখানে, এই যে সার্টিফিকেশনের মধ্যে সার্টিফিকেশন টাইপস, এখানে এই যে এখানে পিএমপি আছে, পিএমপি তে গেলে সমস্ত রেফারেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? আর আরেকটা দেখাতে যাচ্ছি আমি এখানে, সেটা হচ্ছে যে পিএমবক গাইড এন্ড স্ট্যান্ডার্ডস। আসলে পিএমআই এর প্রায় 20টারও বেশি বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, বিভিন্ন ক্যাটাগরি। সেটা একটা হচ্ছে ফাউন্ডেশনাল স্ট্যান্ডার্ড, যেটা একদম মানে বেসিক কোর স্ট্যান্ডার্ড, সেটার মধ্যে যেমন পিএমবক পড়ে। তারপরে আমরা যে আজকে প্রোগ্রাম দেখলাম না, প্রোগ্রাম এবং পোর্টফোলিও, প্রোগ্রাম কিভাবে ম্যানেজ করতে হবে তার জন্য কিন্তু আলাদা ফাউন্ডেশনাল স্ট্যান্ডার্ড আছে। তারপর পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও আছে। দেন প্র্যাকটিস স্ট্যান্ডার্ড এন্ড ফ্রেমওয়ার্কস, মানে এই নামেও আরো 4-5টা স্ট্যান্ডার্ড আছে, শুধু প্র্যাকটিস স্ট্যান্ডার্ড নামে আছে। সো এই যে এখানে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে, যেমন ফাউন্ডেশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে আমি এটা একটু দেখাচ্ছি এই কারণে, আমি পুরো মানে পিএমবকে পড়ার সময় বিভিন্ন স্ট্যান্ডার্ডের কথা বলবো যেগুলো আছে। এই যে যেমন এখানে যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে আছে, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আছে, এই যে অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটি নিয়ে আমি একটু পরে কথা বলবো, যে একটা অর্গানাইজেশন কিভাবে হলিস্টিক ভিউতে প্রজেক্ট ম্যানেজ করবে, যেটা আমি একটু আগে বললাম আমরা, পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট, সেটা কিভাবে করবে সেটার একটা স্ট্যান্ডার্ড পিএমআই দেওয়া আছে, ঠিক আছে? বিজনেস অ্যানালিসিসের উপর আছে পিএমবক গাইড, যেটা আমরা করতেছি। সো এরকম এই যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। আর লেক্সিকন যেটা বলছিলাম সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, লেক্সিকন। সো এটা একটু দেখে নিয়ে, মেম্বারদের জন্য প্রতিটা কিন্তু ফ্রি, যেখানে মেম্বার তালা দেওয়া আছে আর কি। যদি মেম্বার হতেন তাহলে এটা ইউ ক্যান ডাউনলোড দিস পিডিএফ ফরম্যাট। সো অল দ্য স্ট্যান্ডার্ডস আর ফ্রি ইন পিডিএফ ফরম্যাট ফর অল দ্য মেম্বার্স। আর পিএমআই এর সাইট থেকে যাই কেনেন না কেন, মেম্বার হিসেবে বোধহয় 10 থেকে 15-20% ডিসকাউন্ট পাওয়া যায়। ওকে, সো লেটস মুভ টু আওয়ার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে না? সো দিস ইজ এ ইন্টারেস্টিং ফিগার এই কারণে বলবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট তো মানে এমন একটা বিষয় যেটা আসলে অর্গানাইজেশন যদি প্র্যাকটিস করা শুরু করে, তাহলে আসলে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি থেকে শুরু করে অপারেশন সবকিছু কিন্তু প্রজেক্টের আওতার মধ্যে পড়বে আর কি। হ্যাঁ, সো এই ফিগারটা আসলে পিএমবকের আগের ভার্সনগুলোতে ছিল না, এটা ফার্স্ট এই ভার্সনে অ্যাড হয়েছে। এইটা আসলে নেওয়া হয়েছে ওই যে বই দেখাচ্ছিলাম আমি, ওপিএম নামে একটা স্ট্যান্ডার্ড আছে, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশন তার সমস্ত প্রজেক্টগুলোকে কিভাবে সেন্ট্রালি ম্যানেজ করবে এবং সেই প্রজেক্টে কিভাবে স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং অপারেশনের দ্বারা হ্যান্ডেল করতে হবে, সেইটা আসলে ওপিএম এর মধ্যে আছে। যারাই অর্গানাইজেশনে, আপনারা হয়তো একসময় কনসালটেন্ট হিসেবে কাজ করবেন বা ইয়ে করবেন, যেমন আমরাও কাজ করছিলাম রবিতে, রবির পিএম অফিস, আপনারা তো জানেন রবিতে একটা ভালো পিএম অফিস আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, যেখানে প্রায় 30+ প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফাইড লোকজন আছেন এবং ওখানে যারা কাজ করতেছে তারা সবাই আসলে সার্টিফাইড। হ্যাঁ, পিএমপি বা প্রিন্স2 সার্টিফাইড ছাড়া ওই টিমে কেউ নাই, এবং ওই টিমে যদি জয়েন করতে চান অবশ্যই ইউ হ্যাভ টু বি সার্টিফাইড। সো দিস থিংস আর হ্যাপেনিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো সব টেলকোগুলোতে পিএম অফিস আছে, প্রায় সব ব্যাংকেই পিএম অফিস আছে এবং এটা বাড়তেছে। এবং সমস্ত যারা ভেন্ডর অর্গানাইজেশন, টেকনোলজি স্পেশালি এরিকসন, ওয়াইও, সিমেন্স, নোকিয়া সিমেন্স, সব জায়গায় কিন্তু পিএম অফিস আছে। সো অপরচুনিটিস মানে গ্রোয়িং কিন্তু। এবং আরেকটা জিনিস তথ্য দেই, সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টেও কিন্তু আমরা জানি যে ডাইরেক্টলি পিডি ছিল, তাই না? পিডি তারপরে আসলে প্রজেক্ট টিম কাজ করতো। এখন কিন্তু পিডির সাথে সাথে আরেকটা ডেজিগনেশন আসছে, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। সো পিডি ইজ সচিব বা ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি হু ইজ অ্যাকচুয়ালি লুকিং আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস and connection with the government, but project manager he is actually looking after the project. So এটা অনেক প্রজেক্ট কিন্তু আসছে, আপনারা হয়তো একটা প্রজেক্টের নাম শুনবেন, EC4J, খুব বড় একটা প্রজেক্ট, প্রায় 11,000 কোটি টাকার প্রজেক্ট EC4J। এটা আসলে কমার্স, মিনিস্ট্রি অফ কমার্সের একটা প্রজেক্ট, যাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তো এখন পর্যন্ত আসলে গার্মেন্টস হচ্ছে রপ্তানির সবচেয়ে কিন্তু এনারা এর বাইরে আর 4টা প্রোডাক্টকে নিয়ে কাজ করতেছেন, যেটার আসলে মানে নেক্সট হতে পারে। সেটা একটা হচ্ছে চামড়া, একটা হচ্ছে প্লাস্টিক,
আরো 2টা জন্য কি, হ্যাঁ, এই 4টা প্রোডাক্টকে মানে রপ্তানি যাতে টপে যেতে পারে গার্মেন্টস এর মতো, সেই জন্য এই প্রজেক্টটা কাজ করতেছে। হিউজ প্রজেক্ট, 5 বছরের একটা প্রজেক্ট, আর হয়তো এক্সটেন্ড হবে। এই প্রজেক্টে কিন্তু প্রজেক্ট ডিরেক্টর একজন আছে যিনি জয়েন্ট সেক্রেটারি, আর পিএম হচ্ছেন, এটা পিএম দেই, মানে পিএম হচ্ছেন আমাদেরই এখান থেকে পিএমপি করছেন আমাদের ইয়ে থেকে। আমরা কিন্তু একটা ভালো কাজ করছিলাম, এই প্রায় বোধহয় 150 লোক, 150 মতো হবে বা 160 যারা ইকোনমিক ক্যাডারে কাজ করতেছেন, প্ল্যানিং কমিশনার, এদেরকে কিন্তু আমরা পিএমপি ট্রেনিং দিছিলাম এই পিএম বকের উপরেই। এবং পিএমপি উইথ ওখানে কিন্তু বান্ডেল ছিল যে তারা সবাই পিএমপি এক্সাম দিবে, এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে কিন্তু প্রায় 11 জন পিএমপি পাস করছেন, মানে যারা পরীক্ষা দিচ্ছেন সবাই পাস করছেন। কারণ জানেন যে মানে ইকোনমিক ক্যাডারে নর্মালি খুব ইকোনমিক্সের ছেলেপেলে বেশি, বা যারা খুবই ভালো আর কি। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। হ্যাঁ, ওটা আমরা কিন্তু 2018-19 কাজ করছি। সো এখন কিন্তু গভর্নমেন্ট খুব ভালো জানে যে পিএমপি, পিএম বক, হ্যাঁ, সো ওনারা কাজ করতেছেন আর কি। সো এই দেখেন এই ফিগারটা যেটা আমরা করছিলাম, একটা অর্গানাইজেশন আসলে কিভাবে কাজ হয়, স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও সেট হয়। পোর্টফোলিও কি আসলে ভ্যালু ডিসিশনস, খুব ইন্টারেস্টিং ফিগারটা। মানে এই ফিগারটা যদি একটু ভালো মতো বুঝে আপনি যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারেন, মানে দ্যাট ইজ এ হিউজ থিং অ্যাকচুয়ালি। পোর্টফোলিও ভ্যালু ডিসিশনস, সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা প্রোগ্রামস এবং প্রজেক্ট করি, যেটা টার্গেট কি, রেজাল্টস ডেলিভার, তাই না? প্রজেক্ট কেন করি আমরা? রেজাল্টস ডেলিভার। তারপরে যখন প্রজেক্ট হয়ে যায়, এই পর্যন্ত কিন্তু প্রজেক্টের কাজ, দেন ইট গোজ টু অপারেশন। যারা ডে টু ডে অপারেশন করে কি করবে, তাদের কাজ কিন্তু হচ্ছে বেনিফিটে রিয়েলাইজ করা। সব প্রজেক্ট কিন্তু একটা বেনিফিটকে, একটা একাধিক বেনিফিটকে অ্যাচিভ করার জন্য করা হয়, বিজনেস ভ্যালু যেটা আমরা বলছিলাম। সেই ভ্যালুটা অ্যাচিভ করার কাজ কার? অপারেশন টিমের। এটা কিন্তু প্রজেক্ট টিমের না, প্রজেক্ট টিম তো শেষ হয়ে যায়, প্রজেক্ট ডেলিভারি ডান, প্রজেক্ট টিম কিন্তু আর নাই। প্রজেক্ট টিমকে আমরা কিন্তু বলি টেম্পোরারি অর্গানাইজেশন, প্রজেক্ট টিম। তার মানে টেম্পোরারিলি অনলি ফর দ্য প্রজেক্ট ডিউরেশন পিপল ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্টস, ক্রস ফাংশনাল টিম, দে অ্যাকচুয়ালি ওয়ার্ক টুগেদার, তাই না, টু ডেলিভার দ্য রেজাল্ট, আউটপুট অর প্রোডাক্ট। সো ওটা যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন কিন্তু আর নাই। সো কারা করবে রেজাল্টসটা রিয়েলাইজ করবে? সেটা হচ্ছে অপারেশন টিম, ঠিক আছে? সো এই অপারেশন টিমের কাছ থেকে কিন্তু অর্গানাইজেশন বুঝতে পারবে যে ভ্যালু পারফরম্যান্স অ্যানালাইসিস করে, যে আসলে আমরা বিজনেস কেসে যে বলছিলাম যে আমার প্রতি বছর সে, যে ইমরান ভাই বললো যে 5 কোটি টাকা টার্নওভার আসবে, সেটাকে আসতেছে কিনা। সো এটা কিন্তু আবার স্ট্র্যাটেজির সাথে মেলানো হবে, ঠিক আছে? আবার যখন এই যে পোর্টফোলিও হচ্ছে, পোর্টফোলিও যে এরকম না যে পোর্টফোলিও সেট করে দিলাম আর কখন এটা অ্যাডজাস্ট হবে না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট হয়ে থাকবে। বিজনেস ইমপ্যাক্ট অ্যানালাইসিস করা হবে এবং পোর্টফোলিও রিভিউ এবং অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে? এরকম না যে গভর্নমেন্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা করছে এটা আর চেঞ্জ হবে না, এটা একদম বাইবেল। এটা কিন্তু বিভিন্ন সিচুয়েশনে ইট ইজ চেঞ্জিং। যেমন কোভিড নিয়ে কিন্তু আমরা কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না, কিন্তু নাও ইট ইজ হ্যাপেনিং, এবং সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্টকে বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা ছোট ইয়ে ছিল কোয়েরি, ইপিএল। জি, দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে এই অপারেশনস এর উপরে যেটা হচ্ছে ভ্যালু রিয়েলাইজেশনের ব্যাপারটা আসে, যেটা হচ্ছে মেইন পারপাস অফ এভরিথিং, এইটার উপরে বেস করে একদম প্রোগ্রামস এন্ড প্রজেক্ট, পোর্টফোলিও, স্ট্র্যাটেজি অল আবার রিশিফট অর রিশাফল হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, মানে এটার উপর ডিপেন্ড করে, রিয়েলাইজেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, লাইক কোনো কিছু যদি অপারেশনসটা যদি নাকি ওরকম করে স্ট্র্যাটেজি যে জিনিসটা মানে অপারেশনস এর উপর এক্সপেক্ট করেছিল, যে ভ্যালুটা যেরকম এক্সপেক্ট করেছিল, যদি ভ্যালুটা ওরকম না হয়, ইন দ্যাট কেস আবার পারমুলেশন, কম্বিনেশন, এই তিনটা সেক্টরে স্ট্র্যাটেজি, পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট, এগুলোতে আবার পারমুলেশন কম্বিনেশন হতে পারে, তাই না? এরকম তো ব্যাপারটা, তাই না? হ্যাঁ, রাইট। এবং এক বছরে আপনি কাজ করলেন, নেক্সট ইয়ারে আসলে এটার উপর ডিপেন্ড করে আপনি নেক্সট ইয়ারে স্ট্র্যাটেজিগুলো সেট করবেন যে এবার আমার তাহলে কি করা উচিত। আচ্ছা, সেই ক্ষেত্রে শহীদ ভাই, আমার একটা প্রশ্ন, যেটা আমার তো প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্ট শেষ হয়ে এখন প্রজেক্টে এটা ইউটিলাইজ করতেছে অপারেশন টিম। সো আমি স্ট্র্যাটেজি লেভেল থেকে দেখতেছি ওকে আমার প্রজেক্ট বেনিফিটটা আমার হলো কিনা। যদি প্রজেক্ট বেনিফিটটা না হয়, দেন আই ক্যান ডু অ্যানাদার রি-ইঞ্জিনিয়ারিং অর দ্য প্রজেক্ট, রাইট? ওই প্রজেক্ট তো শেষ ফ্রম পোর্টফোলিও প্রজেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে। যদি আমার অ্যাচিভমেন্ট না হয়, দেন আই ডু অ্যানাদার রি-ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, দ্যাটস অ্যানাদার প্রজেক্ট।
হ্যাঁ, that can be update of the last project. হ্যাঁ, that Yeah, is yeah, another that project. can be. That is another project. Okay, okay. প্রজেক্ট টিম তো আর সবসময় থাকলে আর হবে না, কাজ তো হবে। না না না, ওটা তো প্রজেক্ট। আচ্ছা, এরপরে আসতেছি কম্পোনেন্টস অফ দ্য পিএমবক গাইড। পিএমবক গাইডে আসলে আমরা মেইনলি কি জিনিসগুলো পড়বো, এটা খুব জাস্ট একটু হাই লেভেলে আমরা দেখি। সেটা হচ্ছে যে প্রজেক্ট লাইফ সাইকেল। অলরেডি প্রজেক্ট লাইফ সাইকেলের ডেফিনেশন আমরা জানছি, আরো ডিটেইল ডেফিনেশনে যাব। তারপরে প্রজেক্ট ফেজ। প্রজেক্ট লাইফ সাইকেল এবং ফেজের মধ্যে রিলেশন হচ্ছে এটা যে প্রজেক্ট লাইফ সাইকেলকে আসলে আমরা বিভিন্ন কাজের সুবিধার জন্য প্রজেক্ট ফেজে ভাগ করি, যেমন ফেজ 1, 2, 3, হ্যাঁ এরকম করি। যেমন ধরেন আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ইউএনডিপি হয়তো একটা প্রজেক্ট করছে, এখানে দেখা যাবে না বোধহয়, এখানে রাখি, যে একটা প্রজেক্ট করছে যেটা প্ল্যান করছে যে ইয়া করবে, ওই যে পভার্টি এলিভেট করবে। তো তাদের ফেজ কিন্তু এরকম 3টা ফেজ হতে পারে। যে প্রথম ফেজে সার্ভে, হ্যাঁ হয়তো 60টা বা 60টা গ্রামে হয়তো সার্ভে করা হবে, হ্যাঁ মানে আইডেন্টিফাই করার জন্য যে কি করা হবে। করার পরে হয়তো সেই ডাটার উপরে R&D করা হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হবে যে আমরা আসলে কি করা উচিত। তারপরের ফেজে হতো আমরা ফেজ 3-তে গিয়ে পাইলট ইমপ্লিমেন্টেশন করবো। তারপর হয়তো 4th ফেজে গিয়ে মেইন ইমপ্লিমেন্টেশন হবে। সেই যে একটা প্রজেক্টকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি এবং প্রতিটা ফেজে শুরু থাকে এবং কিছু ফাইনালি ওই ফেজে কিছু ডেলিভারেবল থাকে, সেই ডেলিভারেবলটা পাওয়ার পর আমরা নেক্সট ফেজের জন্য ডিসিশন নিই এবং নেক্সট ফেজে আমরা যাই। এটা হচ্ছে প্রজেক্ট ফেজ। সো প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে কালেকশন অফ ফেজ। যেমন আমাদের লাইফ সাইকেলও, আমাদের মানুষের লাইফ সাইকেল ইজ কালেকশন অফ ফেজ। আচ্ছা, তারপরে ফেজ গেট। ফেজ গেট হচ্ছে প্রতিটা প্রজেক্টের শেষকে ফেজ গেট বলা হয়, প্রতিটা ফেজের শেষকে বলা হয় ফেজ গেট। এটা নিয়ে আমরা আরো ডিটেইল দেখবো, ফেজ গেটের ডেফিনেশন এবং ফেজ গেটের আরো কয়েকটা নাম আছে, সেটা আমরা দেখবো। এরপরে এই 3টা দেখেন, পুরো পিএমবকে কিন্তু এই 3টা জিনিসই আছে। কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসেস। পুরো পিএমবকে কয়টা প্রসেস আছে কেউ জানেন? 49 প্রসেসেস। তারপরে প্রসেস গ্রুপ কয়টা আছে? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম 5। হ্যাঁ, প্রসেস গ্রুপ 5। আর নলেজ এরিয়া কয়টা? 10টা। পুরো পিএমবকে চ্যাপ্টার 4 থেকে 13 এই কয়েকটা জিনিস আলোচনা হচ্ছে। আর এই শুরুতে আমরা প্রথম চ্যাপ্টার এই 3টা জিনিসের আলোচনা দেখব, ডেফিনেশন এবং ডিটেইল দেখব। এরপরে এই কয়েকটা জিনিস আসলে থ্রু আউট দ্য পিএমবক আমরা ইউজ করব অ্যাজ এ বেস বা বেসিক নলেজ হিসেবে। কিন্তু পুরো পিএমবক চ্যাপ্টার 4 থেকে 13 পর্যন্ত হচ্ছে ফুল ইজ টকিং অ্যাবাউট দিস 3: প্রজেক্ট ম্যানেজমেন্ট 49 প্রসেসেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপস এন্ড হচ্ছে নলেজ এরিয়াস। এই 3টা কি এবং এদের রিলেশন কি আমি এই চ্যাপ্টারে আজকে বলার চেষ্টা করব যদি টাইম থাকে। লেটস সি। আচ্ছা, এর আগে একটা ছোট্ট আমি একটু কাজ করব। আমার স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড না, আমার পিডিএফ ফাইল। হ্যাঁ, আমি আসলে পেজ নম্বর ওই বইটা যেটা আমি দেখাচ্ছিলাম, ওই বইটা পেজ নম্বর 13 এ আছে ওয়ার্কবুকে। আমার বলার দরকার নেই, আমার স্ক্রিন দেখলেই হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, প্রশ্নটা দেখেন তো। ম্যাচ ইচ আইটেম ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য ফলোইং টেবল উইথ ওয়ান অর মোর সুইটেবল আইটেমস ইন দ্য সেকেন্ড কলাম। আমি কিন্তু একজন করে জিজ্ঞাসা করবো, একজন করে। শহীদুল ভাই আছেন? জি আছে। হ্যাঁ, হুমায়ুন ভাই আছি। হ্যাঁ জি, ফাইন। তাহলে দেখেন, ABC প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও। প্রজেক্ট মে কন্টেইন কি হতে পারে? অ্যাক্টিভিটিস। নাম্বার 5। হুমায়ুন ভাই বলেন কি হবে? নাম্বার 5। নাম্বার 5 অনলি দিস, তাই না? ইয়া। Activities to create operation. No project there will be no operation. Project আলাদাই। ওই যে ফিগারটা মনে আছে, যে ফিগারটা আলোচনা করলাম? জি ভাই আছে। হ্যাঁ, ওই ফিগারে কিন্তু কোথাও প্রজেক্টের আন্ডারে অপারেশন ছিল না। হ্যাঁ, কারণ অপারেশন তো আলাদা জিনিস, আর প্রজেক্ট তো একটা বান্ডেল, যে প্রজেক্ট, এই জন্য তো প্রজেক্ট আলাদা করা হয়েছে না, এতটা অপারেশন দিয়ে করে দিতাম। সো 5। এরপর আসেন প্রোগ্রাম। প্রোগ্রামের কি হবে? প্রোগ্রাম মে কন্টেইন, এটা ইয়া বলেন, কে বলবেন? যে মনোজিৎ বলেন। প্রজেক্টস। মে কন্টেইন কি? প্রজেক্টস। তারপরে
সাব প্রোগ্রামস বা প্রোগ্রামস বলতেছি এখানে প্রোগ্রামস অপারেশন তো পোর্টফোলিও কন্টেইন করে। প্রোগ্রাম কি কন্টেইন করে না, একটু ফিগারটা দেখেন তো আপনার জানি না প্রোগ্রামে অপারেশন প্রোগ্রামে অপারেশন হ্যাঁ, তার মানে এই তিনটা প্রোগ্রামে কিন্তু অপারেশন থাকতে পারে। হ্যাঁ, এই তিনটা কিন্তু প্রোগ্রামে থাকতে পারে। ঠিক আছে, দেখেন এই প্রশ্নটা কিন্তু ওই ফিগারের উপরে আসছে, বুঝছি, এর জন্য ফিগার কিন্তু ইম্পর্টেন্ট। ফিগারটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনি এত কনফিউজ হবেন না। আচ্ছা, এরপরে আসেন পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও কে বলবে আমাদের? নামই তো ভুলে যেতেছি সবার। এই যে মলয় আছেন, মলয় কুমার দে, মলয়। পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিওস থাকতে পারে, হ্যাঁ, প্রোগ্রামস থাকতে পারে, প্রজেক্টসও থাকতে পারে, অপারেশনও থাকতে পারে। তো এখানে কিন্তু চারটাই থাকবে, ঠিক আছে, পোর্টফোলিওর মধ্যে। ওকে, সো ঠিক আছে, আমরা জাস্ট ছোট্ট একটা এক্সারসাইজ করলাম আর কি সবাই মিলে। আমি আবার স্লাইডে আসি। আচ্ছা, এখানে দেখেন এই ফিগারটা দেখা যাচ্ছে। এই ফিগারটা কিন্তু আরো দুই একটা জায়গায় পিএমবকে আছে। সো ফিগারটা একটু বোঝেন যে প্রজেক্ট লাইফ সাইকেল। আমি বলতেছিলাম যে প্রজেক্ট লাইফ সাইকেল ইজ দ্য স্টার্টিং বিগিনিং ফ্রম দ্য প্রজেক্ট এন্ড till delivering the output. So this continuum is known as project life cycle, and we divide the project life cycle into different phases. Why? Because so that we can easily control the project. আমরা ডিফারেন্ট ফেজে করি। এখন এই ফেজটার কিন্তু কোনো নাম নাই। নাম নাই মানে বলতে যাচ্ছি কোনো জেনেরিক ভাবে বলা যাবে না। এটা যেমন আমি যদি কনস্ট্রাকশনে বলি, কনস্ট্রাকশন হচ্ছে ধরেন স্ট্রাকচারাল ডিজাইন, তারপরে আর্কিটেকচারাল ডিজাইন, তারপরে ফাউন্ডেশন, তারপরে ফ্রেমিং, এরকম। আবার যদি আমি আইটি বলি, আইটিতে হবে সে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, কোডিং, তারপরে টেস্টিং, এরকম। সো ফেজগুলোর কিন্তু কোনো কি বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন নামে আছে, তাই না? ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি যে কোনো প্রজেক্ট লাইফ সাইকেলকে এই চারটা বলি, দেখেন তো হয় কি না? স্টার্টিং দ্য প্রজেক্ট, organizing and preparing, তার মানে প্ল্যানিং, then carrying out the work, তার মানে এক্সিকিউশন, and finally ending the project. সহজভাবে এটা এই চার ভাগে যে কোনো প্রজেক্টকে বলা যায় না? সো এইটাকে বলা হচ্ছে জেনেরিক প্রজেক্ট লাইফ সাইকেল। ঠিক আছে, পিএমবকে জেনেরিক প্রজেক্ট লাইফ সাইকেল। কিন্তু এটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন নামে দিই। বাট এখানে মনিটরিংটাকে আমরা আনলাম না কেন ভাই? এখানে হয়তো মনিটরিং আছে আর কি, এখানে নাই, এখানে জেনেরিকের মধ্যে নাই। হ্যাঁ, মনিটরিংটা আসলে পুরোটার মধ্যেই থাকে ফুল। ঠিক আছে, সো এমনি জেনেরিক সাধারণ ভাবে যদি বলি আমরা, তাহলে এটা আসলে আমাদের মাথায় আসে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন পিএমবকে যে 10টা নলেজ এরিয়া আছে, 5টা প্রসেস গ্রুপ আছে। কি বলছিলাম? ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং। দেখাতে পুরো লাইফ সাইকেল এটা আছে না প্রজেক্ট লাইফ সাইকেলে? হ্যাঁ, আর 10টা নলেজ এরিয়া। আমরা অবশ্য এখন নলেজ এরিয়া সম্বন্ধে জানি না। হোয়াট ইজ 10 নলেজ এরিয়াস? আমি কিন্তু প্রসেস গ্রুপ সম্বন্ধে এর আগেও বলছিলাম যে সব প্রজেক্ট কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, তাই না? ইনিশিয়েশন থাকে, প্ল্যানিং থাকে, এক্সিকিউশন থাকে, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটরিং এবং কন্ট্রোলিং করি এবং ফাইনালি ক্লোজিং করি। এটিকে যদি আমরা এইভাবে দেখাই তাহলে খুব ইজিলি দেখানো যায় যে আমরা ইনিশিয়েশন আই, প্ল্যানিং, তারপরে হচ্ছে এক্সিকিউশন, তাই না? আর এটা হচ্ছে ক্লোজিং। আর মনিটরিং কন্ট্রোল আসলে আমরা এইভাবে ড্র করতে পারি, এম এন্ড সি, যেটা থ্রু আউট দ্য প্রজেক্ট হবে। সো এটা হচ্ছে প্রসেস গ্রুপ, সব প্রজেক্টের জন্য কমন। আচ্ছা, 10টা নলেজ এরিয়া, এই জিনিসটা কি? আসেন এটা নিয়ে আমি একটু ইয়াতে যাই। আজকে এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা। সবাই আছেন না আমার সাথে? সবার একটু কথা শোনা দরকার আমার। এখন আমি যে আলোচনা করব, মানে এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা। ঠিক আছে, মানে এটা একদম খুব বেস একটা জিনিস, কেউ মিস করেন না। ঠিক আছে, হুমায়ুন কবির, জুলকার নাইম আছেন তো না? আপনি দেখি দুইটা কানেকশন হয়েছেন, দুইটা কি? একটা ল্যাপটপ, একটা মোবাইল নাকি? একটা দিয়ে হেডফোনে শুনছি, একটা দিয়ে ল্যাপটপে দেখতেছি স্ক্রিন বড় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনা কিন্তু আপনি সেই কাজ করতে পারেন। আপনি মোবাইল দিয়ে ইউ ক্যান টক উইথ আস অলসো এন্ড ইউ ক্যান লিসেন। মানে
ইউ আর লিসেনিং, আই হোপ। ওকে, সো এখানে দেখেন এই যে আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আমি আসলে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে নলেজ এরিয়া নিয়ে, আর একটা হচ্ছে প্রসেসের ভিতরের কথা বলবো, যে একটা প্রসেস কি এবং প্রসেসের মধ্যে কি কি জিনিস থাকে। আচ্ছা, যে কোনো একটা প্রজেক্ট নেন, মাঝখানে একটা প্রজেক্ট লিখলাম, প্রজেক্ট, ঠিক আছে। এইবার আসেন, যখনই আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলি তখনই যে প্রথম প্রশ্নটা আসে যে আমরা আসলে এই প্রজেক্টে, হ্যাঁ, বাট কি করবো আমরা আসলে প্রজেক্টে কি করতে যাচ্ছি। ধরেন এটা আমরা যদি বলি পদ্মা প্রজেক্ট, পদ্মা ব্রিজ, তাহলে হোয়াট অফ দ্য প্রজেক্ট যদি আমরা বলি, প্রজেক্ট আমরা কি করতে চাই, সেটা হচ্ছে আমরা পদ্মা ব্রিজ তৈরি করবো, তাই না? সেই হোয়াটটাকে বলা হয় প্রজেক্টে স্কোপ, ঠিক আছে। স্কোপ কি করবো আমরা প্রজেক্টে, স্কোপ মানে কি, আমরা কি করতে চাই সেটা যেটা যেখানে বলা আছে সেটা হচ্ছে স্কোপ অফ দ্য প্রজেক্ট, অথবা রিকোয়ারমেন্ট, আমরা প্রজেক্টে কি করতে চাই সেটা হচ্ছে স্কোপ। এরপরে সেকেন্ড যে বিষয়টা প্রজেক্টে আমরা আমাদের আলোচনা করি, যেমন আমরা এখন নেক্সট কি পদ্মা প্রজেক্ট, আমরা জানি যে পদ্মা প্রজেক্ট এরকম লেংথ হবে, প্রজেক্ট করলে এই কাজ হবে, মানে ইকোনমিক এবং সোশ্যাল ইম্প্যাক্ট এই হবে এবং এই বেনিফিট হবে। সো অল দিস আর স্কোপ। নেক্সট হচ্ছে এই প্রজেক্টটা করতে কত সময় লাগবে, টাইম, তাই না? নেক্সট প্রশ্ন কি আসে আমাদের, যে প্রজেক্টটা করতে কত সময় লাগবে, সবাই শুনতেছেন তো না? জি। আচ্ছা, থার্ড হচ্ছে প্রজেক্টের বাজেট কত, পদ্মা প্রজেক্টের বাজেট কত, কারো জানা আছে? দ্যাট ইনক্রিজ ডে বাই ডে। আচ্ছা, যাই হোক, আচ্ছা শিডিউল, এটা টাইম বা শিডিউল, তাই না? শিডিউল। এরপর হচ্ছে থার্ড হচ্ছে কস্ট, ফোর্থ হচ্ছে কোয়ালিটি। একটা প্রজেক্ট আপনি করতেছেন, যদি কোয়ালিটি এনশিওর না করেন তাহলে কি হবে, প্রজেক্টের হবে না, তাই না? 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে কোয়ালিটি। তারপরে হচ্ছে এই প্রজেক্টটা করার জন্য রিসোর্স লাগবে নাকি লাগবে না, রিসোর্স, ডেফিনেটলি। হ্যাঁ ডেফিনেটলি রিসোর্স লাগবে। কি কি রিসোর্স লাগবে? মেইনলি দুই ধরনের রিসোর্স লাগে, একটা হচ্ছে পিপল রিসোর্স, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কিংবা ফিজিক্যাল রিসোর্স, তাই না? যে কোনো প্রজেক্ট করেন না কেন মেইনলি এই দুইটা রিসোর্স, একটা হচ্ছে মানুষ লাগবে, একটা হচ্ছে ফিজিক্যাল রিসোর্স লাগবে, সেটা ইকুইপমেন্ট হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে। এর বাইরে আরেকটা আছে কিন্তু, সেটা কি? টুলস। না, টুলসও ধরেন ইয়ার মধ্যে পড়ে গেল, ফিজিক্যাল রিসোর্সের মধ্যে পড়ে গেল, টুলস, ইকুইপমেন্ট, ইন্টেলেকচুয়াল রিসোর্স, হ্যাঁ ইন্টেলেকচুয়াল রিসোর্স, ওটা তো মানুষ নিলেন, মানুষ হচ্ছে ইন্টেলেকচুয়াল, তো আর রিপ্লেস করা যাবে না। আরেকটা হচ্ছে টাকা, মানি, কস্ট, মানে আপনি যেটা ম্যাটেরিয়ালও ফেলতে পারেন না, আবার ইয়াতে মানুষের ক্ষেত্রে ফেলতে পারেন না, সেটা হচ্ছে কস্ট। যেমন ধরেন ট্রাভেল বা রেন্ট, ট্রাভেল কি কোনো ম্যাটেরিয়াল বা কোনো পিপল? ট্রাভেল কিন্তু একটা ফি, যে আমি ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছি, ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছি, কি হবে, এই যে ট্রাভেল ফিটা, এটা হচ্ছে আমার ডাইরেক্টলি কস্ট, এটা কিন্তু ম্যাটেরিয়ালও না আবার কিন্তু পিপলও না। সো এই ধরনের রিসোর্স এখন আমাকে জানতে হবে যে কি কি রিসোর্স লাগবে আমার এই প্রোডাক্টের স্কোপ ডেলিভারি দেওয়ার জন্য, তাই না, প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য। এরপরে প্রজেক্টের নেক্সট যেটা, ওই কস্টের ভিতর কি ওভারল্যাপ করলো না? আমি সাধারণত আমরা প্রজেক্টে এগুলোই নেই, কনসালটেন্সি যদি আসে থাকে কত টাকা, সবকিছু মিলেই কস্টটা আমরা অ্যালোকেট করি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কস্ট আসবে আর কি, এখান থেকে কস্ট ইনফরমেশনটা একটা একটার সাথে কানেক্টেড। আচ্ছা, রিসোর্স। তারপরে হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট থিং প্রজেক্টে হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, নাকি বলেন? এই যে সবকিছু আছে কিন্তু কমিউনিকেশন ঠিক মতো করতে পারছেন না স্টেক হোল্ডারদের সাথে, টিমের সাথে, প্রজেক্টের রেজাল্ট আসবে না। আপনার দেখছেন না পাকিস্তান তো আমরা আগে যেহেতু বাংলাদেশ যখন খেলতো না, আমরা অনেকেই পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা টিমের আসলে কি ছিলাম, ফ্যান ছিলাম আমরা। এরপরে শ্রীলঙ্কা আসলো, আর ওয়েস্ট ইন্ডিজের অনেক ফ্যান আছে বাংলাদেশে। সো দেখেন যে পাকিস্তান টিমে কিন্তু সবসময় কি ছিল, ট্যালেন্টের কোনো অভাব নাই, কিন্তু দেখবেন যে দে আর অলওয়েজ ফাইটিং উইথ ইচ আদার। পরে তারা কিন্তু রেজাল্ট কিন্তু সেরকম আসতো না, হয় বোলিং খুব সুপার কিন্তু ব্যাটিং একদম পচা। সো যাই হোক, প্রজেক্টে যদি কমিউনিকেশন না করেন, আপনার সবকিছুই আছে, কমিউনিকেশন ইজ
নট গুড, তাহলে কিন্তু প্রজেক্টের রেজাল্ট বের করা খুবই টাফ। সো কমিউনিকেশন ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার কি ফ্যাক্টর যেটা আপনার প্রজেক্টে ইনশিওর করতে হবে। ইভেন বলা হয়ে থাকে 90% প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন ইন প্রজেক্ট। এটা কি শুনছি আগে আমরা? হ্যাঁ, আরেকবার বলেন প্লিজ, ধরতে পারিনি। হ্যাঁ, 90% অফ প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারের 90% কাজ সময় যায় হচ্ছে কমিউনিকেশনে, প্রজেক্ট ম্যানেজ যখন আমরা করি, তাই না? মানে প্রজেক্ট ম্যানেজার কাজ কি? সে আসলে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে নানান ধরনের কমিউনিকেশন করতেছে, নানান ধরনের টিম ওয়ার্ক করতেছে, রাইট? সো কমিউনিকেশন ছাড়া ইউ ক্যানট মেক ইউর প্রজেক্ট সাকসেসফুল। ঠিক আছে? সো কমিউনিকেশন ইজ ভেরি ক্রিটিক্যাল। নেক্সট হচ্ছে প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট। হোয়াট ইফ যেটা আমরা প্ল্যান করছি সেটা যদি না হয়, দেন হোয়াট শ্যাল উই ডু? সো রিস্ক যদি আমরা ম্যানেজ না করি তাহলে কিন্তু প্রজেক্টের রেজাল্ট, হ্যাঁ, অবজেক্টিভ মিট করা কোয়াইট ইম্পসিবল। সো রিস্ক ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার কি ফ্যাক্টর যেটা সব প্রজেক্টের ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। নেক্সট হচ্ছে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার কি আমরা জানি শব্দটা? আমি অনেকবার বলে ফেলছি অলরেডি। মুমতাজ ইয়াকে যে কামরুল আছেন? হ্যাঁ, স্টেক হোল্ডার কে? হু ইজ স্টেক হোল্ডার ইন প্রজেক্ট? প্রজেক্টে স্টেক হোল্ডার কারা? আমার সাথে যারা সম্পর্কিত মানে এই জবের সাথে যারা সাবঅর্ডিনেট যারা কাজ করবে, অত সিনিয়র যারা এই জবটার সাথে মানে ফুললি ইনভলভ না হোক, কোন না কোনভাবে ইনভলভ, তারা স্টেক হোল্ডার মধ্যে পড়ে। আচ্ছা, আপনার টিম মেম্বাররা পড়বে যারা আপনার সাথে কাজ করতেছে প্রজেক্টে? হ্যাঁ, তারা টিম মেম্বার হিসেবে পড়বে, তারা স্টেক হোল্ডার হিসেবে পড়বে না। আচ্ছা, যারা ভেন্ডর সাপ্লায়ার তারা কি স্টেক হোল্ডার? তারা স্টেক হোল্ডার হবে, আমার হিসেবে লজিক হবে, কারণ তারা তো আমার এই জবের সাথে ইনভলভ, তারা যে স্টেক হোল্ডার, তারা কোন না কোন who can give the decision? যারা directly indirectly involved with the project's impact or projected total result. ওকে, সো দেখেন এখানে আমাদের ইন্টারনাল স্টেক হোল্ডার, হ্যাঁ, আমার কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই এখানে। হ্যাঁ, স্টেক হোল্ডার মানে হচ্ছে এনিওয়ান, ইন্ডিভিজুয়াল হোক, গ্রুপ হোক, অর্গানাইজেশন হোক, শুধু মানুষটা কিন্তু অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল, গ্রুপ অথবা অর্গানাইজেশন যারা কোনোভাবে সাথে রিলেটেড, প্রজেক্টের আউটকাম বা রেজাল্ট তারা ইম্প্যাক্টেড হবে পজিটিভলি অথবা নেগেটিভলি, অল আর স্টেক হোল্ডার্স। আমার স্পন্সর, আমার সিটিও যার কাছ থেকে বাজেট আসতেছে, বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা গভর্নমেন্ট, অল আর মাই স্টেক হোল্ডার্স। আমি যদি কোনো একটা প্রজেক্ট করি যে তাদের রাজনীতির পারমিশন লাগবে, হ্যাঁ, বা সিটি কর্পোরেশনের পারমিশন লাগবে, অ্যাজ এ অর্গানাইজেশন, হ্যাঁ, দ্যাট অলসো আওয়ার স্টেক হোল্ডার্স। ঠিক আছে? সো স্টেক হোল্ডার ইজ এ ব্রড ফ্যাক্টর, হ্যাঁ, এবং স্টেক হোল্ডার যদি ম্যানেজ না করতে পারেন, ইওর প্রজেক্ট ইজ এ ফেল, দেয়ার ইজ নো ডাউট। ঠিক আছে? আপনি কত ভালো মতো স্টেক হোল্ডার ম্যানেজ করতে পারবেন তার উপর প্রজেক্টের সাকসেস নির্ভর করতেছে। আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা একবার চিটাগাং ক্লাস দিতে গেছিলাম, চিটাগাংয়ে। সো সেখানে একটা রিয়েল এস্টেট কোম্পানির মালিক আমাদের ট্রেনিং এ ছিলেন। উনি আমাদের একটা এক্সাম্পল শেয়ার করতেছিলেন যে উনি মানে একটা শহরতলিতে একটা জায়গা কিনে বানাচ্ছেন, মানে একটা হাউজিং বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন। ওখানে পাশেই একটা ছিল, মানে প্লট ছিল, যেখানে দেখতে যে একটু ভাঙাচোরা বাড়িটারি এবং মানে বয়স্ক দুই বুড়া বুড়ি থাকে, আর কেউ নাই বাড়িতে। তো ওনারা কি করছে, মানে যেটা ওনাদের জায়গা, সেই জায়গার একটু বাইরে মানে দেওয়াল দিছে এবং ভাবছে যে এটা তো আসলে বুড়া বুড়ি, এরা আর কি করবে, বুঝতে পারছেন? মানে ওনারা একটু কিছু কয়েক ফিট বা কিছু জায়গা নিয়ে, তো বুড়া বুড়ি বলছে যে তোমরা তো আমাদের জায়গায় করতেছো। ওরা পাত্তা দেয় না যে উই আর জায়ান্ট, আর এই বুড়া বুড়ি কি করবো। সো যাই হোক, অনেকদিন গিয়ে দেখে যে দেওয়াল টল সব মাটির সাথে মিশাই দিচ্ছে আর কি। হ্যাঁ, পরে শুনলো যে উনি ওই এলাকার চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, সো ভাবছে যে বুড়া বুড়ি 80+ হয়ে গেছে, এরা কি করবে। সো দেখেন, যদি you fail to identify your stakeholders and you fail to manage your stakeholders, then you cannot do your project. ঠিক আছে?
সো স্টেক হোল্ডার কিন্তু পিএমবকের শহীদ ভাই, ভাষায় একটা কুইক একটা রেসপন্স, যে রিস্ক ম্যানেজমেন্ট যেটা বলতেছি, একটা প্রজেক্টের আগেই কি আমরা অ্যানালাইসিস করব হোয়াট কুড গো রং, এই টাইপ ভাবে রিস্কটা অ্যাসেস করব, নাকি এটা রেইজ হবে যখন তখন আমরা অ্যাসেস করব? নো মনে রাখতে হবে, এখনই মাথায় ঢুকায় নেন, প্রজেক্ট ম্যানেজার শুড ওয়ার্ক অ্যাজ এ প্রিভেনশন মোডে কাজ করবে। প্রজেক্ট ম্যানেজার আমরা এরকম চাই না যে শুধু প্রবলেম নিয়ে সারাদিন দৌড়াইতেছে, এরকম প্রজেক্ট ম্যানেজার আমার দরকার নেই যে সে খালি ইস্যু হয় প্রবলেম হয় সে খালি দৌড়াইতেছে। নো, প্রজেক্ট ম্যানেজার কাছে আমরা চাচ্ছি তাকে এই জন্য নেওয়া হয়েছে প্রজেক্ট ম্যানেজার, মানে সে আসলে এক্সপার্ট, স্কিল, তার নলেজ আছে এবং সে আগে থেকেই আসলে কি প্রিভেন্ট করতে পারে যে আসলে কি হতে যাচ্ছে, যেটা আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। সো রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার ইন পিএমবক, এবং পরীক্ষায় দুইটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসছে, একটা হচ্ছে কোয়ালিটি চ্যাপ্টার, একটা হচ্ছে রিস্ক চ্যাপ্টার। এবং বাংলাদেশে আমরা যারা প্রজেক্ট করে অভ্যস্ত, আমরা এই দুইটা নিয়ে একটা নিয়েও কাজ করি না আসলে, বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই এটা আমাদের মাথায় আসে না এবং আমরা এটা কোনো আলোচনা করি না। সো এই দুইটা আসলে ভেরি ক্রিটিক্যাল। হ্যাঁ, সো সবাই কিন্তু আগে হ্যাঁ বলেন না, এটা করতে হলে আপনার অর্গানাইজেশন ভিতর হতে পারে, বাইরেও হতে পারে। স্টেক হোল্ডার, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সে তো বললাম না, মানে আপনার ভেন্ডর, সাপ্লায়ার, তারপরে যে রেগুলেটরি বোর্ড আপনার সাথে কানেক্টেড, সবাই হচ্ছে স্টেক হোল্ডার, কাউকে তো বাদ দেওয়া যাবে না। এবং গ্রুপ, লেবার পার্টি, লেবার যে একটা মানে লেবারদের একটা কমিটি আছে বা গ্রুপ আছে, এদেরকেও যদি আপনি ইয়া না করতে পারেন তাহলে তো আপনার কাজ আটকে দিবে। সবাইকে স্টেক হোল্ডার, সবাইকে আইডেন্টিফাই করতে হবে। এক নম্বর দেখবেন আমাদের একটা মানে পিএমবক একটা চ্যাপ্টারই আছে স্টেক হোল্ডার নিয়ে, কিভাবে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে হবে, কিভাবে তাদেরকে ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসছি। একটা কনস্ট্রাকশন বিল্ডিং করি, সেটা যদি পড়ে যায় বেশি, তাহলে সেটা তো আমার একটা স্টেক হোল্ডার প্রজেক্টের জন্য। প্রশ্নটা একটু কেটে গেছে সাউন্ডটা। বলুন ভাই, একটা কনস্ট্রাকশন যখন করা হয় তার রিস্ক হয় পাশের যে বিল্ডিং, পাশের একটা এলাকা, পাশের যে জায়গাটা, সেখানে কিছুটা হতে পারে, তাহলে সেও আমার স্টেক হোল্ডার এই প্রজেক্টের জন্য। অবশ্যই, না তো হবেই না। আপনি দেখেন যে আমরা অনেক সময় কি করি, মানে যখন ফাউন্ডেশন করি দেখা যায় মাটি এমন করি, বাইরের লোক তো আপনার কাজ আটকে দিবে, পাশের লোক, তাই না? করি না এরকম? সেই সময় কিন্তু বিভিন্ন প্রোটেকশন নেওয়ার কথা। এটা কিন্তু সিরিয়াস ইস্যু। মানে আপনি ধরেন আপনি স্কোপ, টাইম, বাজেট, এই যে এই তিনটা তো খুব কি ফ্যাক্টর। আচ্ছা, যেমন স্কোপের মধ্যে কাজটা করছেন, ধরেন সময়ের মধ্যে করছেন, টাকার মধ্যে করছেন, হ্যাঁ, করে ধরেন একটা ফ্যাক্টরি বানাই ফেলছেন, একদম সব সাকসেসফুল আপনার, কিন্তু ওই এলাকার এনভায়রনমেন্টালিস্টটা হয়তো একটা এমন জায়গায় বানাইছেন যেখানে আসলে এনভায়রনমেন্টের কোনো ইস্যু আছে, এবং এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে তারা খুবই স্ট্রং। দেখা গেল আপনি সবই সাকসেসফুল করছেন কিন্তু আপনি ফ্যাক্টরি রান করতে পারছেন না। প্রজেক্ট ইজ সাকসেসফুল বাট ইউ ক্যানট রান ইউর ফ্যাক্টরি ফর এ সিঙ্গেল ডে, কারণ কি দে আর দ্য স্টেক হোল্ডার্স এন্ড ইউ হ্যাভ নট ম্যানেজ দেম প্রপারলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কয়টা জিনিস পেলাম দেখো তো একটু। এক নম্বর কি পেলাম? স্কোপ। 2 নম্বর কি? টাইম। 3 নম্বর কস্ট। 4 নম্বর কি? কোয়ালিটি। 5 নম্বর রিসোর্স। 6 নম্বর কম্বিনেশন। 7 নম্বর কি? রিস্ক। আচ্ছা, একটা আমি মিস করছি, সেটা হচ্ছে 8 নম্বর, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট। সব জিনিস কি আমি নিজেই তৈরি করব নাকি প্রকিউর করতে হবে সাপ্লায়ার আর ভেন্ডরের কাছ থেকে? দেখেন, মানে কনস্ট্রাকশনে তো ইম্পসিবল, মানে ইউ হ্যাভ টু পারচেজ লট অফ থিংস ফ্রম সাপ্লায়ার এন্ড ভেন্ডরস। সফটওয়্যার ফার্মে এরকম হতে পারে যে আমরা তো নিজেরা সব কোড করতেছি, হ্যাঁ, এই জন্য যারা কিন্তু সফটওয়্যার ফার্ম থেকে আমার টিমে আসছেন হয়তো আইটি থেকে, তারা কিন্তু অনেক সময় প্রকিউরমেন্টের সাথে রিলেটেড নাও হতে পারে। প্রকিউরমেন্ট কিন্তু একটা বড় চ্যাপ্টার আছে পিএমবকে। সো প্রকিউরমেন্ট নিয়ে কিন্তু আলাদাভাবে একটু ফোকাস হতে হবে, কিভাবে আপনি পারচেজ করবেন। হ্যাঁ, প্রকিউরমেন্ট হচ্ছে যে আমি যে প্রজেক্ট করতেছি সেটা করার জন্য পিপল লাগতে পারে, ফিজিক্যাল রিসোর্স, ম্যাটেরিয়াল, এটা আমি কিভাবে কোথায় থেকে প্রকিউর করব এবং সেই প্রকিউরটা আমি কিভাবে ম্যানেজ করব প্রকিউরমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 8 নম্বর। আর 9 নম্বর কি? স্টেক হোল্ডার। আচ্ছা, এখানে হ্যাঁ স্টেক হোল্ডার। এখন আমাকে একটু বলেন, এখানে যারা আছেন, মুনতাসির আছেন নাকি ঘুমায় পড়ছেন? মুনতাসির তো বউ বোধহয় ঝাড়ি দিয়ে গেল একটু আগে, যেরকম শুয়ে শুয়ে ক্লাস করলে হবে। জি ভাই, আমি আছি ভাই। আছেন না?
আচ্ছা যাই হোক, আচ্ছা ইমরান ভাই, কি ভাই? এই যে আমরা এই যে আপনি তো নানান ধরনের প্রজেক্ট করছেন, বলতে এই যে 9টা জিনিস, এমন কোন প্রজেক্ট পাইছেন যেখানে এই 9টা জিনিস নিয়ে কাজ করতে হয় নাই? এগুলো সবই ছিল। সবই ছিল। কেউ কারো যে যে প্রজেক্ট করেন, আইটিতে করেন, কনস্ট্রাকশন করেন, মার্কেটিং প্রজেক্ট করেন, সেলস প্রজেক্ট করেন, ফাইন্যান্স প্রজেক্ট করেন, গভর্নমেন্টের প্রজেক্ট করেন, প্রাইভেট সেক্টর প্রজেক্ট করেন, দিস 9 things in every project is common. There is no exception. সব জায়গায় 9টা জিনিস নিয়ে কাজ করতে হয়। এই দিস 9 অ্যাসপেক্ট অফ প্রজেক্ট, হ্যাঁ, এই যে 9টা অ্যাসপেক্ট, এর সাথে আরেকটা এখন আমি বলি নাই, সেটা হচ্ছে, এটা আমি আসলে মাঝখানে লিখবো, সেটা হচ্ছে আমি একটু অন্য কালার ইউজ করি, পিঙ্ক, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, মাঝখানে লিখলাম। এই 10টা বিষয়। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট মানে কি, কেউ বাংলা বলবেন? ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট সমন্বয় করা। সমন্বয় করা। আমি আসলে এটা বাংলা এইভাবে বলি যে সামগ্রিক সমন্বয় করা, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। এই যে 9টা ফ্যাক্টর, 9টা অ্যাসপেক্ট, প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এই সব কিছুকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? এই 9টা জিনিসকে যদি আপনি ইন্টিগ্রেট না করেন তাহলে কিন্তু প্রজেক্ট হবে না। প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে এই 9টা অ্যাসপেক্টকে থ্রু আউট দ্য প্রজেক্ট ইন্টিগ্রেট করা, সামগ্রিক সমন্বয় করা। স্টেকহোল্ডার, স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, রিস্ক, কমিউনিকেশন, এভরিথিং ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট। এবং প্রজেক্টে যত কাজ হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার দায়িত্ব হচ্ছে সবগুলিকে ইন্টিগ্রেট করা, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট আসবে না। আমি একটা জাস্ট ফানি এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি 2013-তে বোধহয় জিপি হাউসে ক্লাস দিতে গেছিলাম, জিপি আইটিতে। তো ওখানে মানে বোধহয় 15-20 জন ছিল পার্টিসিপেন্ট। তো প্রথম ক্লাসে আমাকে সবাই প্রশ্ন করলো যে ভাইয়া আমরা তো প্রজেক্ট ম্যানেজার হতে চাই, আমরা কি প্রজেক্ট ম্যানেজার না, প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য এই ট্রেনটা করতেছি। তো তারা প্রথম যে আমাকে কমপ্লেন করলো যে ভাইয়া প্রজেক্ট ম্যানেজারটা কোনো কাজ করে না, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজার খালি অর্ডার দেয়, বলে এই তুমি ওইটা করো, তুমি ওইটা করো, এই প্রেজেন্টেশন আজকে দিতে হবে আমাকে, ম্যানেজমেন্টকে প্রেজেন্টেশনটা বানাও। তা আমরা ভাইয়া অনেক কষ্ট করে প্রেজেন্টেশন বানাই। তো সেই প্রেজেন্টেশন নিয়ে গিয়ে ম্যানেজমেন্টকে প্রেজেন্টেশন দেয় আর ম্যানেজমেন্টের খুব বাহবা পায়, কিন্তু আমাদের নাম কেউ জানেও না যে আমরা আসলে প্রেজেন্টেশন তৈরি করি। সো তারা খুবই মানে সবারই খুবই মেজাজ খারাপ যে প্রজেক্ট ম্যানেজার দে ডোন্ট ডু এনিথিং। দেখেন আসলে প্র্যাকটিক্যালি কি, প্রজেক্ট ম্যানেজার দেখা যাবে হি ইজ নট ডুইং এনিথিং। সে আসলে কোডিংও করতেছে না, সে না ইট ভাঙতেছে, না সিমেন্টের ইয়ে করতেছে, না আর্কিটেকচার ডিজাইন করতেছে, হি ইজ জাস্ট ইন্টিগ্রেটিং এভরিথিং। বাট যদি প্রজেক্ট ম্যানেজার না থাকতো, ধরেন একটা কনস্ট্রাকশন ফিল্ডে প্রজেক্ট ম্যানেজার নাই বা যে কন্ট্রাক্টর সে নাই, তাহলে কি যে লেবার যে ভাবলো যে আমি তো আমার কাজ হচ্ছে সিমেন্ট গোলানো, আর আরেক টিমের কাজ কি যে মানে লোহার ফ্রেমটা বানানো, আর একটা হচ্ছে ইটের খোয়া ভাঙানো। এখন আমি মানে ইয়া দেব, কি বলে এটাকে, পিলার দেব। এখন সিমেন্ট আলা ভাবলো যে সিমেন্টের টিম ভাবলো যে আমার তো কাজ সিমেন্ট বানানো, আমি সিমেন্ট বানাই গুলে ফেলি। এদিকে কিন্তু এখন ফ্রেমের কাজ শেষ হয় নাই এবং ইটের খোয়া ভাঙা হয় নাই। এখন বলেন এই টিমটা যদি সিমেন্ট গুলায় ফেলে, মিক্সার করে ফেলে, তাহলে 1-2 ঘন্টা পরে কি হবে এটার? হ্যাঁ, সো মানে যদি সবকিছু ইন্টিগ্রেট না করে প্রজেক্ট ম্যানেজার, তাহলে আমি কিন্তু প্রজেক্টের রেজাল্ট বের করতে পারবো না। দ্যাটস ওয়াই প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট থ্রু আউট দ্য প্রজেক্ট, নানান ধরনের ইন্টিগ্রেশন করবে সে, আদারওয়াইজ প্রজেক্টের কোনো রেজাল্টের মুখই দেখবে না। এই জন্য আমি পার্সোনালি প্রজেক্ট ম্যানেজারকে যদি একটা মানে ওই নামটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে অনেকে হয়তো বলবে প্রজেক্ট কমিউনিকেটর বা প্রজেক্ট কোঅর্ডিনেটর এরকম বলবে। আমি কিন্তু বলি প্রেফার করি প্রজেক্ট ইন্টিগ্রেটর। we will integrate everything of the project, otherwise you will not get result from the project. ঠিক আছে? এই যে 10টা, এই 10টাকে পিএমবকে বলা হয় রেজ হ্যান্ড। হ্যাঁ বলেন জুলকার ভাই। আচ্ছা রেজা ভাই, আমার একটু কোয়েরিজ আমি যেটা চাচ্ছি যে যেমন আমাদের আপনি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আর কমিউনিকেশন ম্যানেজমেন্ট, আমি কি দুইটাকে এক করতে পারি না? প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন বলতে পারি না? আর এইদিকে আপনার স্টেক হোল্ডারের ভিতরেও তো আপনার প্রকিউরমেন্টের একটা অংশ চলে আসতেছে। আবার আমার যদি আপনি যেমন পদ্মা ব্রিজের এক্সাম্পল হিসাবে যদি বলেন, আপনার ডিজাইনের পার্টটা কিসের ভিতরে আসবে? এটা কি শিডিউলের মধ্যে আসবে? আর একটা হলো অডিটের কোনো ফাংশন কি এখানে থাকবে না? হ্যাঁ, আচ্ছা এটা কোথায় পড়বে?
অডিট অনেক জায়গায় পড়বে, যেমন কোয়ালিটিতে অডিট আলোচনা হবে, কোয়ালিটি চ্যাপ্টারে। হ্যাঁ, একটা ইন্সপেকশন আলোচনা হবে, অডিট আলোচনা হবে কোয়ালিটিতে, কোয়ালিটি এনশিওর করার জন্য। আর আপনি যেটা বলতেছেন এগুলো সবই একটার সাথে একটা ওভারল্যাপ করবে আর কি। হ্যাঁ, মানে ডিসক্রিট কিছু না, অল উইল ওভারল্যাপ। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছি, এই যে এই 10টাকে পিএমবাকে বলা হয় নলেজ এরিয়া। হ্যাঁ, সব প্রজেক্টে এই 10টা নলেজ এরিয়া একদম জেনেরিক। আপনি সেটা অ্যারোস্পেসের প্রজেক্ট করেন, হ্যাঁ, কোনো স্যাটেলাইটের প্রজেক্ট করেন, কিংবা আপনার আইটি প্রজেক্ট করেন, বা বাসায় রান্নাঘর ঠিক করেন। সো everywhere these 10 things you have to consider, you have to focus on throughout the project continuously on these 10 aspect. এই 10টা aspect-কে পিএমবাকে বলা হচ্ছে নলেজ এরিয়া। বুঝতে পারছি? জি। এবং পিএমবাকে যে 10টা চ্যাপ্টার নম্বর 4 থেকে 13, এই 10টা চ্যাপ্টারে এই 10টা নলেজ এরিয়া নিয়ে ডিটেইল আলোচনা আছে, যে কোন নলেজ এরিয়া কিভাবে করতে হবে। এবং আমরা যে বললাম 49 প্রসেস, এই 49 প্রসেস আসলে এই 10টা নলেজ এরিয়াতে ডিস্ট্রিবিউটেড আছে। তার মানে আমি যখন স্কোপ করব তখন দেখব যে 6টা প্রসেস আছে। আবার যখন শিডিউল করব তখন দেখব যে 6টা প্রসেস আছে। কস্টে দেখব গিয়ে 4টা প্রসেস আছে। এইভাবে তার মানে আমি যখন স্কোপ করব, প্রজেক্টের স্কোপ যখন ম্যানেজ করব, তখন আসলে আমাদের পিএমবক আইডেন্টিফাই করছে যে 6টা প্রসেস আমরা করি। পিএমবক আসলে কি করার চেষ্টা করছে, আমাদেরকে প্রসেস ওরিয়েন্টেড করার চেষ্টা করতেছে, যে আমরা যখন স্কোপ ম্যানেজ করব প্রজেক্টের, তখন আমাদেরকে 6টা প্রসেস ফলো করতে হবে। হ্যাঁ, এইভাবে টোটাল কিন্তু 49টা প্রসেস আছে। তাহলে এই 49টা প্রসেস কোথায় আছে? এই 10টা নলেজ এরিয়ার মধ্যেই কিন্তু আছে, বিভিন্নটা বিভিন্ন জায়গায় আছে। তো যখন আমি যে নলেজ এরিয়া করব, তখন সেই প্রসেসগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার নলেজ এরিয়ার কনসেপ্টটা। সো এখন আরেকটা আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, যে এই 10টা নলেজ এরিয়া কিন্তু প্রতিটা প্রজেক্টে কমন। আপনি যে প্রজেক্টে করে আসছেন আপনার এক্সপিরিয়েন্স থেকে দেখবেন যে কোনো না কোনো ভাবে এটা করছেনই আপনি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে এই 10টার বাইরে কি আর কোনো নলেজ এরিয়া লাগবে? কি বলবেন? আমাদের নলেজ এরিয়া মানে কি, আসপেক্ট বা নলেজ, এই 10টা নলেজের বাইরে কি আমাদের নলেজ দরকার নাই? এই যে আপনি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, এই 10টা নলেজ হচ্ছে মানে জেনেরিক, যে কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। আপনি যদি অ্যারোস্পেসের প্রজেক্ট করেন, অ্যারোস্পেসের, তাও এটা লাগবে। কিন্তু এখন অ্যারোস্পেসের প্রজেক্ট করতেছেন, আপনার কি মানে অ্যারোস্পেস সম্বন্ধে জানতে হবে কি জানতে হবে না? আমি গিয়ে পারবো এটা, বা আপনি গিয়ে পারবেন? তার মানে অবশ্যই ডোমেন এক্সপার্ট, ডোমেন রিলেটেড নলেজ থাকতে হবে, আদারওয়াইজ তো উই ক্যানট ডু দ্য প্রজেক্ট। এখন কনস্ট্রাকশন প্রজেক্ট করতেছি আমি, এর সাথে সাথে অবশ্যই কনস্ট্রাকশনের নলেজ গুলো থাকতে হবে। এই 10টা তো জেনেরিক প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজ, ঠিক আছে? কিন্তু আপনি যে টাইপের প্রজেক্ট করতেছেন, যে ইন্ডাস্ট্রির প্রজেক্ট করতেছেন, সেইটার যদি নলেজ না অ্যাড করেন, তাহলে তো আর প্রজেক্ট করা যাবে না। ঠিক আছে, সো অবশ্যই এটা হচ্ছে মিনিমাম, সব প্রজেক্টে লাগবেই, এটা জেনেরিক। কিন্তু এর সাথে সাথে আপনি যে ধরনের প্রজেক্ট করবেন, আইটির প্রজেক্ট করলে আইটির, সিকিউরিটির প্রজেক্ট করলে সিকিউরিটির, হ্যাঁ, তারপরে আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট করলে কনস্ট্রাকশন নলেজ, সেগুলো আপনার লাগবেই। ঠিক আছে, কিন্তু এই 10টা হচ্ছে পিএমবক আইডেন্টিফাই করছে, এই 10টা হচ্ছে জেনেরিক আসপেক্ট, যেটা থ্রু আউট দ্য প্রজেক্ট সব প্রজেক্টই কমন। বুঝতে পারছি? সো আমি ইয়া করে দিলাম। আপনারা যখন মানে ক্লাস শেষ করবে, তখন কিন্তু এই যে ড্র করছে আমি, এটা কিন্তু সবার মেশিনে সেভ হয়ে যাওয়ার কথা। খেয়াল করছেন না? দেখবেন যে আপনার চ্যাটে যা লেখছেন ওটাও সেভ হবে, এবং এই ছবিটা কিন্তু সেভ হবে, ফলে পরে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আমার মনে হয় 10টা বেজে গেছে। আমি বোধহয় দেখি আর কি আছে, দুই একটা জিনিস কভার করা যায় কিনা। না, আচ্ছা, জাস্ট এই মনে হয় 2টা স্লাইড কভার করি, নাহলে অনেক পিছিয়ে যাবে। ঠিক আছে, একটু একটু কষ্ট দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রজেক্ট লাইফ সাইকেল ইজ দ্য সিরিজ অফ ফেজেস দ্যাট আ প্রজেক্ট পাসেস থ্রু ফ্রম ইটস স্টার্ট টু ইটস কমপ্লিশন। আমরা মনে হয় অলরেডি বলছি, তাই না? ডেফিনেশনটা এখানে আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনি কি স্ক্রিনটা দেখেন? ও সরি, তাহলে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে।
আচ্ছা, তাহলে আমরা প্রজেক্ট লাইফ সাইকেলের ডেফিনেশনটা দেখলাম। এখানে আরেকটা ডেফিনেশন আছে, এটা আমি এখন বলবো না যেহেতু আজকে সময় নেই, আমি এটা পরে আলোচনা করবো। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হোয়াট ইজ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমি এখানে একটা পরের পেজে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন প্রজেক্টের টাইম, এখানে কি আছে? প্রজেক্টের টাইম, তাই না? হরিজন্টালি। আর ভার্টিক্যালি কি আছে? ডিগ্রি। আচ্ছা দেখেন এই ফিগারটা একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে যে প্রজেক্টের শুরুর দিকে, এটা কি শুরু না, আর এটা কি প্রজেক্টের শেষ। প্রজেক্টের শুরুর দিকে রিস্ক কি থাকে? হাই থাকে, কারণ সবকিছুতে আনসার্টেন, উই ডোন্ট নো এনিথিং, হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। আর বাংলাদেশে ইয়াতে চিন্তা করতে পারেন যে রিস্ক বোধহয় লো থাকে, কারণ আমরা রিস্ক নিয়ে কাজই করি না। জেনেরিক এটা পিকচার, যে আসলে প্রজেক্টের শুরু থেকে রিস্ক সবচেয়ে বেশি থাকে। কারণ কি, প্রজেক্ট কি আনসার্টেন না? সো যত প্রজেক্ট হতে থাকে তত কি হয়, রিস্ক কমতে থাকে। ঠিক আছে, প্রজেক্টের লাইফ সাইকেলের সাথে সাথে। আর টাকা যদি বলি আমরা, কস্ট অফ চেঞ্জ, সবাই এগ্রি করেন যে প্রজেক্টের কস্ট অফ চেঞ্জ শুরুর দিকে কম থাকে, যত সময় যাবে তত চেঞ্জ করা কি কস্টলি না? ঠিক আছে, এই ফিগারটা একটু মাথায় রাখবেন, এটা একদম কমন সিনারিও, জেনেরিক সিনারিও, যে রিস্ক শুরুতে বেশি থাকে, যত টাইম যায় তত রিস্ক সহজ হয়, মানে কমে যায়। আর কস্ট হচ্ছে কস্ট অফ চেঞ্জ উল্টা। যেমন একটা বাড়ির যখন আপনি জাস্ট ডিজাইন করতেছেন, আর্কিটেকচার ডিজাইন বা স্ট্রাকচার ডিজাইন, তখন ইউ ক্যান চেঞ্জ দ্য ডিজাইন, বাট এখন আপনার একতলা হয়ে গেছে, নাও ক্যান ইউ চেঞ্জ দ্যাট? তখন কিন্তু চেঞ্জ করা খুব টাফ, যে এখন আপনি ফাউন্ডেশন চেঞ্জ করবেন, নো ইট ইজ নট পসিবল। ঠিক আছে, আরো কস্টলি হয়ে যাবে, তখন তো আবার সব পুরো ভাঙতে হবে। ওকে, এটা নিয়ে আমি আসলে যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলার পরে আসবো, এটার কেন হ্যাঁ অনেক কিছু দেখি ওটার উপর ডিপেন্ড করছে। ওকে, প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে বোধহয় আপনি বলছিলাম আমরা, জাস্ট আপনি একটু দেখে নিয়ে যে কনসেপ্ট, ডেলিভারি, গ্রোথ, ম্যাচুরিটি, রিটায়ারমেন্ট, এইভাবে কি হয় প্রজেক্টের প্রোডাক্ট লাইফ সাইকেল হয়, তাই না? আমি এইভাবে দেখাচ্ছিলাম গ্রাফিক্যালি, যে প্রোডাক্টটা কনসেপ্ট হয়, এরপরে এটা তৈরি হয়, তারপরে কি হয় গ্রো করে, তারপরে ম্যাচিউর হয়, একসময় গিয়ে রিটায়ার করে মার্কেট থেকে। এটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। ওকে, আমরা মনে হয় যেহেতু 10টা বেজে গেছে, আমরা তাহলে শেষ করি। আমরা কি সবাই একটু ভিডিও অন করবো, কারণ আমরা একটু ডিসাইড করবো যে আমরা নেক্সট ক্লাসটা কবে করবো, ডিসিশন নিয়ে একটু আমরা। এবং আমি শুরু করব কত চ্যাপ্টার পর্যন্ত করলাম? চ্যাপ্টার সেকেন্ড আর থার্ড কত নম্বর পেজ? না কোন চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারটা বেশ বড়, আমি শেষ করতে পারছি না, কত সময় লাগবে। আচ্ছা, 2 দিনে শেষ করতে পারলাম না, এটা একটু ঝামেলা হলো। তবে প্রথম চ্যাপ্টারে আছি। হ্যাঁ, কন্টিনিউ করবেন নাকি? হ্যাঁ কন্টিনিউ করবো। কন্টিনিউ করলে আসলে চ্যাপ্টার অনেক বড়, কন্টিনিউ করলেও শেষ হবে না। আমি নেক্সট ডেতে আমরা হয়তো প্রথম দিনেই 2টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। কেন এর প্রথম চ্যাপ্টারটা আসলে অনেক বড়, এই কারণে পিএমবকের 5th এডিশনের প্রথম 3টা চ্যাপ্টার নিয়ে যা ছিল সবগুলো প্রথম চ্যাপ্টারে ঢুকে ফেলছে এবার 6th এডিশন। সো 2 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টার একটু ছোট, এই চ্যাপ্টারটা একটু বড়। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাস কবে করব? আমরা কি একবারে 7 তারিখে করব, নাকি নেক্সট ফ্রাইডেতে, নাকি মাঝখানে আবার মঙ্গলবারে করতে পারবো? হ্যাঁ, মাঝখানে দিয়ে দেন, নাহলে ই হবে না। আমার মনে হয় 4th আর 5th একটা আপনি 4th আর 5th ছিল 4 তারিখ। হ্যাঁ 4 তারিখে দেওয়া দিলে ভালো হবে। ঠিক আছে না, সবাই যদি আমরা থাকি কোনো সমস্যা নেই, আমরা ওইখান, কারণ 1 তারিখে ঈদ হবে, মানে খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ 4 তারিখে হবে যদি সবাই একই হয়। খাওয়া দাওয়ার তো প্রিপারেশন হবে 1 তারিখে, 1 তারিখের পরে হলো শুরু হবে খাওয়া দাওয়া। আচ্ছা, আপনি খায় তো লাভ নাই, আপনার তো দেখি যে ফিগার যেভাবে রাখছেন মাশাআল্লাহ, এটা তো জিরো ফিগার। হ্যাঁ জিরো সবাই ব্যায়াম করে, আমি তো অটো লাকি। আচ্ছা, তাহলে কি আমরা দেখেন মঙ্গলবারে করব? মঙ্গলবার, মানে আমি মঙ্গল শুক্র ফিক্স রাখতে যাচ্ছি, যাতে ইয়ে না হয়, মঙ্গল শুক্র। তাহলে আমরা 4 তারিখে করি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে 4 তারিখে আমরা 7:30টায় শুরু করি, ঠিক আছে, 7:30। ওকে, তাহলে থ্যাংক ইউ। আমি 5 মিনিট আসি, যদি কারো কোশ্চেন বা ইন্ডিভিজুয়ালি কথা থাকে ইউ ক্যান আস্ক মি, ইউ ক্যান টক উইথ মি। এমনি ক্লাস শেষ হলো, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে যতটুকু পড়ানো হলো এটা কি মানে কোন পেজ থেকে কোন পেজ পড়বো, মানে এই সময়
হ্যাঁ, এটা তো যে প্রজেক্ট লাইফ সাইকেল করলাম আমরা। আপনার মনে হয় প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারেন, প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলেন, তাহলে আমার মানে পরে ক্লাসটা করতেও সুবিধা হবে।